কি ঝাল! কেউ পানি দাও, পানি! আরে ভাই, কেউ পানি দে! আহ, কেউ তো পানি দে পাল! উফ, কি ঝাল রে বাবা! মরে গেলাম গো! মায়ের চিৎকারে ড্রয়িং রুমের প্রতিটি কোণ ঘুরিয়ে দিচ্ছে। মরিচ ফুচকা চ্যালেঞ্জের ফল যে এত অগ্নিদাহ সৃষ্টি করবে তা সে ঘুণাক্ষরেও ভাবেনি। ঠোঁট দুটো যেন আগুনের হালকা জ্বলছে, দু চোখ বেয়ে ঝরছে অবিরল জলের ধারা। ঝাপসা চোখে সে কাউকে খুঁজছে, এক গ্লাস জলের জন্য চারিদিকে। হাসি ঠাট্টার মাঝে কেউ তার এই আর্তনাদ কানে তুলছে না। অভিমান আর যন্ত্রণায় মায়ের টলমল চোখে সিঁড়ির দিকে পা বাড়ালো। কোনো রকম নিজের রুমে পৌঁছাতে পারলেই বাঁচা যায়। সিঁড়ি বেয়ে উপরে উঠে রুমের দরজার কাছে আসতে আচমকা একটা শক্ত হাত মায়ের ডান কবজি খপ করে চেপে ধরল। কিছু বুঝে ওঠার আগে এক প্রবল ঝটকা তাকে ঘরের ভিতরে টেনে নেওয়া হলো। আর চোখের পলকে বন্ধ হয়ে গেল দরজা। অন্ধকার ঘর, কেবল জানলার পর্দা ছিলে আর বারান্দার ফাঁকা গোলে আসা স্লান জ্যোৎস্নায় ঘরটি এক অলৌকিক মায়া ছড়িয়েছে। মায়া অশ্রুসিক্ত ঝাপসা চোখে সামনে দাঁড়ানো অয়বটি চিনতে বিন্দুমাত্র ভুল হলো না। কৌশিক, পরনে সাদা টি শার্ট, উপরের কয়েকটা বোতাম খোলা, তার সুঠাম দেহের আভা এই আবছা আলোয় স্পষ্ট ফুটে উঠছে। কৌশিক স্থির চোখে তাকিয়েছে মায়ের কাজল চোখ ধোয়া চোখের দিকে। মায়ের নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে সে বাঘের মতো ক্ষিপ্রতায় মায়াকে দেওয়ালের সাথে চেপে ধরল। এক হাতে মায়ের দুই হাত দেওয়ালের সাথে পিষ্ট করে অন্য হাতে তার কোমর সজোরে আঁকড়ে ধরল কৌশিক। সেই উত্তপ্ত স্পর্শে মায়ের মেরুদণ্ডে এক শিহরণ বয়ে গেল। কাঁপা কাঁপা গলায় সে অনুনয় করল, কৌশিক ভাই, ছাড়ুন আমাকে প্লিজ। কৌশিক কোনো কথা বলল না। মায়ের কোমরে তার হাতের চাপ ক্রমশ বাড়তে লাগলো, যা মায়ের নিঃশ্বাসকে এক রুদ্ধ করে দিচ্ছে। কৌশিক ধীরে ধীরে তার মুখটা এগিয়ে এলো মায়ের মুখের কাছে। মায়া বুঝতে পারছে না সামনে কী ঘটতে চলছে। সে আতঙ্কিত হয়ে ফিসফিস করে বলল, কৌশিক ভাই, দয়া করে আমাকে ছেড়ে দিন। কিন্তু তার এই আকুতি কৌশিকের কানে পৌঁছালো না। কৌশিক তার হাত সরিয়ে মায়ের একগুচ্ছ চুল মুঠোয় ভেতরে পেঁচিয়ে ধরল। মায়া কিছু বুঝে ওঠার আগে কৌশিক ওর ওষ্ঠধর বন্দি করল নিজের ঠোঁটের গভীরে। অপ্রস্তুত মায়া প্রথমে প্রাণপণে নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলো, আর তার ছোট ছোট হাতগুলো কৌশিকের চওড়া বুকে বাধা দেওয়ার আপ্রাণ চেষ্টা করলো। কিন্তু কৌশিকের পুরুষের শক্তির কাছে তার এই প্রতিরোধ মুহূর্তে খড়কুটোর মতো উবে গেল। চুম্বনের সেই গভীরতায় মায়া অনুভব করলো তার শরীরের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে যেন এক প্রলয়ঙ্কারী ঝড় বয়ে আনছে। এক অদ্ভুত ঘোরের অবচেতনে তার দুহাত উঠে গিয়ে আঁকড়ে ধরল কৌশিকের গলা। মায়ের এই আকস্মিক সারা কৌশিকের ধৈর্যের বাঁধ ভেঙে গেল। সে আর নিজেকে সংযত করতে পারল না। চুম্বনের গতি আরও তীব্র থেকে বহুগুণ বাড়িয়ে গেল। প্রায় আধ ঘন্টা পর মায়া ক্লান্ত হয়ে কৌশিককে সজোরে ধাক্কা দিতে সরাতে চাইল, কিন্তু তাকে সরাতে পারল না। বরং কৌশিক আরও হিংস্রভাবে তাকে দেওয়ালের সাথে চেপে ধরল। আকস্মিক এক দংশনে মায়ের নিচের ঠোঁটে কামড় বসিয়ে দিল সে। ব্যথায় সেই তীব্রতায় মায়ের শিউরে উঠল এক অদ্ভুত নেশা, কেউ কাউকে ছাড়ল না। আর কিছুক্ষণে এই উন্মাদনা চলার পর মায়ের সর্বশক্তি দিয়ে ঠেলে কৌশিককে কিছুটা দূরে সরিয়ে দিল। কিন্তু বিচ্ছেদের এই অবকাশ দীর্ঘস্থায়ী হলো না। মুহূর্তের মধ্যে কৌশিক আবারও তাকে দেওয়ালের সাথে আটকে ধরল। তার ঘন ঘন নিঃশ্বাস, উষ্ণ নিঃশ্বাস মায়ের মুখে আছড়ে পড়ছে। মায়ের লজ্জায় ভয়ে চোখ বন্ধ করতে কৌশিক তার কাঁধের উপর থেকে পোশাক সরিয়ে উন্মতের মতো। মায়ের যখন দিকবিদিক শূন্য অবস্থা, কৌশিক শরীর কাঁপছে থরথর করে। কৌশিক নিজের প্রতিটি নিঃশ্বাস তার ত্বকে যেন উষ্ণ আগুনের পরশ দিয়ে দিচ্ছে। অদ্ভুত এক অজন্য অনুভূতি মায়ের ভেতরে নাড়িয়ে দিল। কৌশিকের ওই উন্মাদনা যেন মায়ের সত্তার গভীরের পর্যন্ত কাঁপন তুলে ধরেছে। সেই গম্ভীর ও তৃষ্ণার্ত চুম্বনের মাঝে কৌশিক মায়ের নরম ত্বকে নিজের অধিকারে স্থায়ী চিহ্ন এঁকে দিল। এমন কঠিন ও রূঢ় স্পর্শে মায়া ব্যথায় ছটফট করে উঠল। চোখ বেয়ে নোনা জল গড়িয়ে পড়তে লাগলো। অথচ সেই জল মুছিয়ে দেওয়ার মতো হুঁশ তখন কারোই ছিল না। নেশায় বুঁদ হয়ে থাকা সেই যুবক তখন হৃদয়ের জ্ঞান শূন্য অবস্থা। মায়ের কোমল দেহে ব্যথার হাহাকার জাগলো, কৌশিকে তাতে ভোগ কেমনে। সে নিজের উন্মাদনা চরিত্রিত করতে ব্যস্ত। এমন রূঢ় অথচ নেশাতুর স্পষ্ট মায়া আগে কখনো অনুভব করেনি। ব্যথায় তীব্রতায়
যে ছটফট করে উঠল, প্রাণপণে চাইল এই মরণ কামড় থেকে মুক্তি পেতে। কিন্তু তার আর্তনাদ মুখ ফুঁড়ে বের হওয়ার আগে কৌশিক সজোরে কামড় বসিয়ে দিল তার গলার নরম ভাঁজে। মায়ের যন্ত্রণায় কাঁকি উঠল। সেই কিন্তু সেই যন্ত্রণার শব্দটুকু পূর্ণতা পাওয়ার আগে কৌশিক তার গভীরভাবে লুকিয়ে ফেলল। কোনো রাগঢাক না রেখে মাকে নিজের করে নিতে লাগলো। মায়ের শীতধারা বেয়ে এক অদ্ভুত শীতল স্রোত বয়ে গেল। তার শরীরের সমস্ত শক্তি যেন নিমেষে কর্পূরের মতো উবে গেল। পাথরের মূর্তির মতো থম মেরে দাঁড়িয়ে রইল মেয়েটা। কৌশিক তার ঠোঁটে কপালে কপাল ঠেকিয়ে জোরে জোরে তপ্ত নিঃশ্বাস ফেলছে। ঘরের নিস্তব্ধতায় কেবল তাদের হৃৎস্পন্দনের শব্দ শোনা যাচ্ছে। কিছুক্ষণ পর সেই নীরবতা ভেঙে কৌশিকের ঘোর লাগা কণ্ঠস্বর মায়ের কানে তপ্ত সীসার মতো এসে গেল। আমার অজানা প্রেমের নাম তুই, আমার আমরণ তৃষ্ণা নিবারণের কারণ তুই, আমার নেশা তুই, আমার জান তুই। ঠিক সেই মুহূর্তে বাইরের পৃথিবী থেকে বিচ্ছেদের সুর ভেসে এসলো। কারো কণ্ঠস্বর ভেসে এলো দরজার ওপাশ থেকে, কৌশিক ভাই, ও কৌশিক ভাই। পরিচিত কণ্ঠ শুনে মায়া যেন সংবিত ফিরে পেল। সে নিমিষে হকচকিয়ে গেল। চোখে মুখে ফুটে উঠল প্রবল আতঙ্ক। তড়িঘড়ি করে নিজের এলোমেলো পোশাক ঠিক করতে চাইলে কৌশিক এক ঝটকায় তার মুখ চেপে ধরল। অত্যন্ত গম্ভীর ও নিচু স্বরে সতর্ক দিয়ে বলল, এখন বাইরে যাবি না, আগে আমি যাব, তারপর আমি যখন ডাকবো তখনই নিচে নামবি। মায়া অসহায়ের মতো কেবল মাথা নাড়ল। কৌশিক ঘর থেকে বেরিয়ে যাওয়ার আগে শেষবারের মতো মায়ের ঠোঁটে একটা উষ্ণ চুমুন এঁকে দিল। অতঃপর কৌশিক নিজের গায়ে কুঁচকে যাওয়া সাদা টি শার্টটা টেনে টুনে ঠিক করে নিল। তারপর ধীর পায়ে এগিয়ে গিয়ে দরজা খুলল। দরজা খুলতে তার সামনে তিয়াশা। তিয়াশা কৌশিকের চাচাতো বোন, আসিফ চৌধুরী ও সায়রা চৌধুরী ছোট মেয়ে। মেয়েটা বরাবর একটু চঞ্চল আর জেদি। ছোটোখাটো যে কোনো বিষয়ে কৌশিকের পিছু লেগে থাকা তার স্বভাব। সবসময় মুখর হয়ে থাকে তার চেনা রেখে, কৌশিক ভাই, কৌশিক ভাই। কৌশিকের সামনে দেখে তিয়াশার চোখ হঠাৎ এক ঝলক লাজুক আভা খেলে গেল। ঠোঁটের কোণে রহস্যময় এক হাসি ঝুলিয়ে সে বলল, ভাইয়া, তুমি কি মায়া আপুকে দেখেছো? অনেকক্ষণ ধরে ওকে খুঁজছি, কোথাও পাচ্ছি না, এমনকি ও নিজের ঘরেও নেই। কৌশিক নিজের অস্বস্তি লুকানোর জন্য হালকা করে একটু কাশলো। তারপর নির্লিপ্ত গলায় বলল, আমি কি করে জানবো মায়া কোথায়? নিচে গিয়ে দেখ, কোথাও হয়তো আছে। তিয়াশা কিন্তু দমে যাওয়ার পাত্রী নেই। সে আবারও মুচকি এসে আবদার করে বলল, কৌশিক ভাই, ইয়া, মায়া আপুকে খুঁজতে তুমিও আমার সঙ্গে নিচে চলো। কৌশিক প্রথমে অনিচ্ছা প্রকাশ করতে চাইল। তিয়াশার নাছোড়বান্দা চাহনির কাছে আর একটু ঘটে যাওয়া ঘটনার কথা মনে পড়তে শেষমেশ নতি স্বীকার করতে বাধ্য হলো। সে পার বাড়ল সিঁড়ির দিকে। আর ঠিক সেই সুযোগটায় কাজে লাগলো মায়া। কৌশিক আর তিয়াশা আড়াল হতে নিঃশব্দে ঘর থেকে বেরিয়ে নিজের ঘরে চলে যেত। কৌশিক যখন তিয়াশার সাথে নিচে হলরুমে এসে পৌঁছলো, দেখলো সেখানে এক বিশাল শোরগোল। বাড়ির ছোট বড় সবাই মিলে মরিচ ফুচকা চ্যালেঞ্জ মেতেছে। মায়ের সেই ঝালঝাল চিৎকার আর চোখের পানির রহস্য এবার কৌশিকের কাছে পরিষ্কার হলো। সে মনে মনে হাসলো। অতঃপর মন বলল, ও, তার মনে ওই কাণ্ড ঘটিয়েছে ঝালঝাল করে চিৎকার করছিল মায়া। তার ঠোঁটের কোণে এক চিলতে দুষ্টু হাসি ফুটে উঠল। অবচেতন মনে সে বিড়বিড় করে বলল, যাক, ভালো হয়েছে। কৌশিকের ঠোঁট নড়তে দেখে তিয়াশা কৌতূহল হয়ে লাজুক ভঙ্গিতে প্রশ্ন করল, আমাকে কিছু বললে নাকি কৌশিক ভাই? কৌশিক তৎক্ষণাৎ নিজের গম্ভীর ভাবটা ফিরিয়ে আনলো। ভুরু কুঁচকে সংক্ষিপ্ত উত্তর দিল, কই না তো। ও, চলো না ভাই, আমাদের সাথে ফুচকা খাওয়ার চ্যালেঞ্জে যোগ দাও। কৌশিক মনে মনে বিরক্ত হলো। সে ভালো করে জানতো তিয়াশার সাথে একবার কথা বলা শুরু করলে সে রীতিমতো চেপে বসবে। নিজের গাম্ভীর্য বজায় রেখে সে শক্ত বলে বলল, না, আমি এসব বাচ্চাদের খেলা খেলি না, ফুচকা টুচকা আমার একদম পছন্দ না। তিয়াশা দমে না গিয়ে বেশ লাজুক স্বরে প্রশ্ন ছুড়ল, ও, তা তুমি কি খেলতে পছন্দ করো কৌশিক ভাই? কৌশিক মনে মনে মুচকে হাসলো। অতঃপর তিয়াশার অগোচরে নিচু স্বরে বিড়বিড় করতে লাগলো, তোর মায়াপুকে গিয়ে জিজ্ঞাসা কর, সে ভালো করে বলতে পারবে আমি কি খেতে আর কি খেলতে পছন্দ করি। তিয়াশা ভুরু কুঁচকে বলল, আমাকে কিছু বললে বুঝি? কৌশিক ঠোঁটের কোণে হালকা এক চিলতে হাসি ফুটিয়ে বলল, কই না তো, আমি আবার কখন তোকে কি বললাম? যা, তুই গিয়ে খেল, আমি উপরে যাচ্ছি। কৌশিক আর কোনো প্রশ্ন বা উত্তরের অপেক্ষা করে না। কারোর সাথে কোনো প্রকার কথা বা চোখাচোখি না করে শটাং নিজের রুমের দিকে পা বাড়ল।
এদিকে ততক্ষণে মায়া শাওয়ার সেরে নিজেকে পরিপাটি করে নিচে এসে সবার সাথে আড্ডায় যোগ দিচ্ছে। মাত্র কিছুক্ষণ আগে ঘটে যাওয়া সেই ঝড়ের চিহ্ন সে নিপুণভাবে মুছে ফেলেছে। 50টি মরিচ ফুচকার চ্যালেঞ্জ জিতে সে এখন সবার মধ্যমণি। তার হাস্যোজ্জ্বল আর প্রাণবন্ত রূপ দেখে বোঝার উপায় নেই যে তার ভিতরে এখনও কোনো নিষিদ্ধ দহনের রেশ রয়ে গেছে। দীর্ঘ কয়েক মাস পর বাড়ির সব মামাতো ফুফুতো ভাই বোনরা আজ একসাথে হয়েছে। হলরুম জুড়ে আনন্দ আর উচ্ছ্বাসের জোয়ার বনে গেছে। অমিতাভ পাটোয়ারি আর রুবিনা পাটোয়ারির একমাত্র মেয়ে মায়া পাটোয়ারি, আর অন্যদিকে মায়ের বড় মামা আশরাফ চৌধুরী আর মহিমা চৌধুরীর একমাত্র ছেলে কৌশিক নীর চৌধুরী। মায়ের ছোট মামা আসিফ চৌধুরী ও সায়রা চৌধুরী, তাদের দুই সন্তান, একজন ছেলে একজন মেয়ে। ছেলের নাম রোহিত চৌধুরী আর ছোট মেয়ে তিয়াশা চৌধুরী। পারিবারিক এই মিলন মেলে আজ শুধু হাসি আর আড্ডার গুঞ্জন। রাত প্রায় 11টা ছুঁইছি। চারপাশে নেমে আছে এক অদ্ভুত নিথর নীরবতা। বিকেলে সেই ঘটে যাওয়া ওই আতঙ্কিত ঘটনার ভার এখনও পাথরের মতো বুকের ভেতরে চেপে আছে মায়ের। সন্ধ্যা থেকে ঠায় জানলার পাশে দাঁড়িয়ে সে শীতল বাইরের অন্ধকারের দিকে তাকিয়েছে। শীতল বাতাস বারবার এসে তার এলোমেলো চুলের গোছা মুখের উপর আছড়ে ফেলছে, কিন্তু সেগুলো সরানোর ন্যূনতম ইচ্ছাটুকু তার নেই। চোখের পাতাগুলো যন্ত্রণায় ভারী হয়েছে। অবশেষে বাঁধ ভাঙল। এক ফোঁটা নোনা জল টুপ করে গড়িয়ে পড়ল গাল বেয়ে। মায়ের দৃষ্টি বাইরের দিকে স্থির থাকলেও তার মন পড়েছে অতীত আর বর্তমানে সে জটিল গোলকধাঁধায়। প্রতিটি স্মৃতি আজ বিষাক্ত কাঁটার মতো তার হৃৎপিণ্ডে বিঁধছে। আনমনে এক অদ্ভুত হাহাকার মেশানো সুরে ফিসফিস করে উঠল মায়া, ভুল করে হোক বা ইচ্ছে করে হোক, এটা কি করলাম আমি? এটা কি হয়ে গেল আমার সাথে? এমনটা তো হওয়ার কথা ছিল না। কেন বারবার আপনি আমাকে এই কঠিন পরীক্ষার মুখে ঠেলে দেন কৌশিক ভাই? আমি তো সবসময় আপনার কাছে থাকতেই চেয়েছিলাম। এক মুহূর্ত সামল, তারপর নিজের মনে ক্ষোভ উগরে দিয়ে বলল, তখন তো আপনি আমাকে চাননি। প্রতিটি মুহূর্ত শুধু অবহেলাই করে গেছেন। আমার দিকে তাকাতেও যেন আপনার বড় কষ্ট হতো। আর আজ যখন আমি সব কিছু ভবিতব্য মেনে নিয়ে নিজেকে গুটিয়ে নিছি, তখন কেন আপনি আবার এভাবে ফিরে এলেন? কেন চাইছেন আমাকে? কথাগুলো বলতে বলতে মায়ের কণ্ঠস্বর বুঝে এলো। বুকের ভেতরে নিঃশ্বাস আটকে আসতে চাইল, তবু সে থামল না। আমি কি খুব সহজলভ্য বলে আমার কাছে আসা এত সহজ মনে হয়? যখন ইচ্ছে হবে তখন আসবেন, আর যখন ইচ্ছে হবে না তখন দূরে ঠেলে দিবেন। আমি কি কোনো খেলার পুতুল? নাকি ভেবেছেন আমার উপর জোর খাটানো যায় বলে আপনি এতটা সাহসী হয়ে উঠছেন? দরকার নেই। আমার জীবনে আপনার মতো কাউকে আর দরকার নেই। আমি আপনাকে চাই না। শেষ কথাটা উচ্চারণ করতে মায়ের কান্নায় ভেঙে পড়ল। রাতের শীতল হাওয়া জানলার পর্দা দুলিয়ে তার চোখের জলে ভেজা মুখ ছুঁয়ে গেল, যেন প্রকৃতি নিঃশব্দে তাকে সান্ত্বনা দেওয়ার বৃথা চেষ্টা করছে। ঠিক সেই চরম মুহূর্তে তখন মায়ের নিজের চোখের জলে ভাসছিল। তখনই অপ্রত্যাশিতভাবে তার কোমরে অনুভূত হলো এক দৃঢ় হাতের স্পর্শ। মায়ের বুকের ভিতর মুহূর্তের জন্য যেমন থমকে গেল। শরীরের রক্ত যেন মুহূর্তে হিমশীতল বরফে পরিণত হলো। আতঙ্ক আর কৌতূহল এক অদ্ভুত মিশ্রণে সে ধীর পায়ে পেছনে ফেলল। সামনে তাকাতে তার দৃষ্টি আটকে গেল কৌশিককে দেখে। কালো রঙের ঢিলেঢালা একটি টি-শার্ট, কৌশিকের সুঠাম শরীর ঢাকা, কিন্তু তার চোখে মুখে খেলা করছে এক রহস্যময় গভীরতা। মায়ের কিছু বুঝে ওঠা বা বলার সুযোগকে পাওয়ার আগে কৌশিক আতর্কিত তাকে দু হাতের পাঁজাগুলো করে তুলে নিল। চারপাশে নিথরতা, নীরবতা ছেড়ে মায়া কাঁপা কাঁপা কণ্ঠস্বর অস্ফুট আর্তনাদ করে উঠল, কী করছেন কৌশিক ভাই? নামান আমাকে। কেউ দেখে ফেললে সর্বনাশ হয়ে যাবে। আমি চাই না আমার জন্য দুই পরিবারের মান সম্মান নিয়ে আবার কোনো নতুন অশান্তি শুরু হোক। দয়া করে আমাকে নামিয়ে দিন। কৌশিক একটা শব্দ উচ্চারণ করল না। তার সেই নিথর গভীর দৃষ্টি যেন মায়ের মনের সবটুকু গহীনে অরণ্য ভেদ করে ফেলছে। কোনো সাড়া না পেয়ে মায়া এবার একটু উচ্চস্বরে বলে উঠল, আমাকে নিচে নামান বলছি। আচ্ছা, আপনার কি কোনো লোকলজ্জা বলে বালাই নেই? এতক্ষণে কৌশিকের মৌনতা ভাঙল। তার সেই স্বভাবজাত গম্ভীর স্বরে ধীরেলাই উত্তর দিল, কি হয়েছে? এত চেঁচাচ্ছিস কেন? তুই ভালো করে জানিস আমার লজ্জা নেই। তাহলে নতুন করে কেন জিজ্ঞাসা করছিস? যে মায়াকে কোল থেকে নামানোর কোনো লক্ষণই দেখল না। মায়া এবার বিরক্তিতে ফুঁসে উঠছে, আশ্চর্য! আমি কি করে জানবো আপনার স্বভাব? আর কে হন আপনি আমার, যে এত অধিকার ফলাচ্ছেন?
কৌশিক মায়ের চোখের মনির দিকে তাকিয়ে শীতল কণ্ঠে জবাব দিল, তোর ভালোবাসা মোটেও না। আমি আপনি আমাকে এক্ষুনি নিচে নামান। আমি কি কোনো ছোট বাচ্চা মেয়ে নাকি? নামান বলছি, এক্ষুনি নামান। মায়ের মতো অনুনয় আর ছটপটানি কৌশিকের কানে পৌঁছিল বলে মনে হলো না। তার ভেতরে সুপ্ত অগ্নিজ্যোতিটা যেন আজ হঠাৎ জেগে উঠল। কৌশিকের চোখের মনি দুটো স্থির হয়ে গেল। সেখানে জমাট বাঁধছে এক আদিম ও গভীর নেশার ঘন কুয়াশা। মায়া তার সেই চাহনি দেখে শিউরে উঠল। সে বুঝতে পারল এই চাহনি স্বাভাবিক নয়। লজ্জা আর ভয় মেশানো এক তীব্র অনুভূতি মায়ের চোখ নামিয়ে ফের অনুরোধ করল, ছাড়ুন। কিন্তু কৌশিক পাথর প্রতিমা। মায়া আবারও বলল, কৌশিক ভাই ছাড়ুন আমাকে। যদি না ছাড়ি, ছাড়ুন প্লিজ। এবার কৌশিক মায়ের কোনো কথা শুনল না। কৌশিকের হাত থেকে বাঁচানোর জন্য মায়া বলে উঠল, আমার না খুব খিদে পেয়েছে, আমি নিচে যাব, এবার ছাড়ুন আমায়। কৌশিকের কণ্ঠস্বর এবার অন্যরকম শোনালো। ঘোর লাগা কণ্ঠে মায়ের চোখের দিকে তাকিয়ে উত্তর দিল, নিচে যেতে হবে না। তোর বুঝি খুব খিদে পেয়েছে? হ্যাঁ, ছাড়ুন আমায়। মায়া কোনো মতে বলল। কৌশিক এবার রহস্য হাসি দিল। তার ঘোর লাগা কণ্ঠে নেশাও আরও গাঢ় হলো। আমি তোকে এখন যা খাবো তাতে তোর পেট ভরে যাবে। তোকে আর কষ্ট করে নিচে যেতে হবে না, বুঝলি? বিস্ময়ে মায়ের চোখ দুটো বড় বড় হয়ে গেল। সে তোতলাতে তোতলাতে বলল, কি বলছেন আপনি এসব? আমায় নামিয়ে দিন, আমার সত্যিই খুব খিদে পেয়েছে। মায়া কথা যেন এবার কৌশিকের কানে পৌঁছালো না। সে দৃষ্টিতে কেবল মায়া অধিকারের ছায়া। সে আবারও মায়ের খুব কাছে মুখ নামিয়ে ফিসফিস করে ঘোর লাগা কণ্ঠে বলল, আমি যা খাওয়ার জাস্ট একবার মুখে নে, পুরোটা নিতে হবে না, জাস্ট একবার টেস্ট। আই সোয়ার এই টেস্ট তোর মুখ থেকে আজীবনে সরবে না। কৌশিকের এহেন কথায় মায়া কী উত্তর দেবে বুঝতে পারত না। মায়া তোতলানো কণ্ঠে বলে, কী বলছেন আপনি এসব? কৌশিক আমাকে প্লিজ আমাকে নিচে নামিয়ে দিন কৌশিক ভাই। কৌশিক আর কোনো কিছুর অপেক্ষা করলো না। পাজা কোলো করে মায়াকে আতঙ্কিত বিছানায় শুয়ে দিল। বিছানার নরম স্পর্শে মায়ের শিউরে ওঠার আগে কৌশিকের সুঠাম দেহের বিশাল ছায়া ঢলে পড়ে গেল মায়ের ক্ষুদ্র অবয়ব। কৌশিক সেই তৃষ্ণার্ত দৃষ্টি আটকে রইল মায়ের কম্পিত ঠোঁটে। সে ধীরে ধীরে এলো মায়ের খুব কাছে, যেন নিজের পূর্ণ আয়ত্তে নিতে চায় সে অবুঝ। প্রথমে হতভম্ব আর দিশেহারা হয়ে পড়ল মায়ের মুহূর্তে টের পেল এক অদ্ভুত জাদুকরী আকর্ষণ। কৌশিকের শরীর থেকে ভেসে আসা সেই মাদকতা মায়ের মাথা ঝিমঝিম করে তুলছে। তার সমস্ত প্রতিভা, সমস্ত জেদ যেন এক অদৃশ্যের ঘোরে কাছে ধীরে ধীরে হার মানতে শুরু করলো। কিন্তু ঠিক সেই মুহূর্তের মধ্যে ঘরের রুদ্ধশ্বাস পরিস্থিতি বদলে গেল। আচমকা করিডোরে ভেসে এলো কারো কণ্ঠস্বর, যেন সে অস্থির হয়ে মায়াকে ডাকছে। সেই ডাক শুনে মায়ের হুঁশ ফিরল। সাথে সাথে বুকের ভেতরটা কেঁপে উঠল মায়ের। সম্মোহন টুটে যেন সে এক ঝটকায় কৌশিককে মৃদু ধাক্কা দিয়ে বিছানা ছেড়ে উঠে দিল। ব্যাকুল কণ্ঠে মিনতি করে বলল, কৌশিক ভাই প্লিজ, আপনি এখন এখান থেকে চলে যান। কেউ যদি এই অবস্থায় আমাদের দেখে ফেলে তবে আরও রক্ষা নেই, অনেক বড় সমস্যা হবে। কৌশিক ঘোর লাগা কণ্ঠে বলল, হতে দে। কৌশিক যেই আবার মায়াকে ছুতে যাবে অমনি মায়ের চটজলদি বলে উঠল, আপনাকে আমার দোহাই লাগে, প্লিজ আপনি এখন চলে যান। এহেম কথা শুনে কৌশিক আর কোনো উত্তর দিল না। তার সেই পাথরের মৌনতা যেন আরও বেশি ভয়ঙ্কর হয়ে উঠল। সে কেবল গভীর তৃষ্ণার্ত দৃষ্টিতে মায়ের চোখের দিকে তাকিয়ে রইল। মায়া যখন পাশ কাটিয়ে বেরিয়ে যেতে চাইল ঠিক তখনই কৌশিক এক হাতে তার কোমর জড়িয়ে টেনে নিজের শক্ত বুকের কাছে। মায়া কিছু বুঝে ওঠার আগে, প্রতিরোধ করার আগে কৌশিক এক অবাধ্য আর দাবিদার চুম্বন। সেই চুম্বনের গভীরতা হঠাৎই কৌশিক আলতো করে মায়ের নিচে। সেই কামড়ে কোনো ঘৃণা ছিল না, ছিল এক ভালোবাসা, ব্যথা আর শিহরণের এক তীব্র অনুভূতি। মায়ের গলা চিরে চাপা নিঃশ্বাস বেরিয়ে এলো। চিৎকার করতে চেয়েও পারল না। শরীর আর মনের এই অসম লড়াইয়ে মায়া সর্বশক্তি দিয়ে কৌশিককে দূরে সরিয়ে দিল। কৌশিক এবার কিছু বলল না। তার ঠোঁটের কোণে এক চিলতে রহস্যময় হাসি ফুটে উঠল। বিজয়ীদের মতো একবার মায়ের বিধ্বস্ত চেহারার দিকে তাকিয়ে মুচকি হেসে নিঃশব্দে ঘর থেকে বেরিয়ে গেল। মায়া দীর্ঘক্ষণ সেখানে স্থির হয়ে দাঁড়িয়ে রইল। জোরে জোরে শ্বাস নিয়ে নিজেকে এলোমেলো চুল আর পোশাক ঠিক করে নিল। শরীরের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে তখন কৌশিকের সেই তপ্ত স্পর্শের ছোঁয়া লেগেছে।
সে ধীর পায়ে গিয়ে জানলার পাশে বসলো। বাইরে অন্ধকার, আকাশের দিকে তাকিয়ে এক অজানা শূন্যতা নিয়ে। ঠিক তখনই নিস্তব্ধ চিরে আবারও সেই পরিচিত ঢাক ভেসে এসলো, মায়া, মায়া, কোথায় তুই? মায়ের ঘোর কাটলো মায়ের কণ্ঠের তীব্র তাড়ায়। কিছু বুঝে ওঠার আগে রুমের দরজা খুলে ভেতরে প্রবেশ করলেন রুবিনা পাটোয়ারি। মায়া যেন বিদ্যুৎস্পৃষ্টের মতো মেঝে থেকে ধড়ফড়িয়ে উঠে দাঁড়ালো, তড়িঘড়ি করে ওড়নার কোনা দিয়ে চোখের জল মুছে নিয়ে উল্টো দিকে ফিরে দাঁড়ালো। গলার স্বর স্বাভাবিক করার চেষ্টা করলো, মা, তুমি এখানে অসময়ে? রুবিনা পাটোয়ারি তীক্ষ্ণ চোখ এড়াতে পারলেন না মায়ের অপ্রস্তুত ভঙ্গি। তার কপালে চিন্তার ভাঁজ পড়ল। পরাশরী প্রশ্ন করলেন, কেন আশা বাড়ান? আর এভাবে অন্ধকারে জানলার পাশে মেঝেতে বসেছিলি কেন মায়া? মায়ের মুখে কোনো কথা নেই। সে অপরাধীর মতো মাথা নিচু করে রইল। রুবিনা পাটোয়ারি এবার কিছুটা এগিয়ে গেলেন। মেয়ের মুখের উপর স্লান আলো পড়তে তিনি থমকে গেলেন। ল্যাম্পপোস্টের মৃদু আলোয় মায়ের ঠোঁটের সেই ক্ষতটা স্পষ্ট হয়ে গেল। বলল, ঠোঁটে চোট পেলে কীভাবে? মায়ের এই আকস্মিক প্রশ্নে মায়ের বুকের ভেতরটা যেন মুহূর্তে হিম হয়ে গেল। শরীরের রক্ত যেন হিমশীতল স্রোত বইছে। সে তোতলাতে শুরু করলো, আসলে মা? রুবিনা পাটোয়ারির কণ্ঠস্বর এবার আরও কঠোর হয়ে গেল। কি আসলে করছো? হ্যাঁ, স্পষ্ট করে বলো, চোটটা কিভাবে লাগলো? মায়া এক মুহূর্তের জন্য চোখ নামিয়ে নিল। কৌশিকের সেই উন্মত্ত কামড়ের কথা মনে পড়তে বুক কাঁপছে। নিজেকে সামনে নিয়ে এক নিমিষে একটা মিথ্যে সাজিয়ে আসলে মা, শোকেস থেকে দিনাজের সরা থেকে একটা কাঁটা চামচ হঠাৎ ঠোঁটের কোণায় এসে লেগেছে, সেখান থেকে চোটটা লেগেছে। রুবিনা পাটোয়ারি একটা দীর্ঘশ্বাস ফেললেন, বিরক্তি প্রকাশ করলেন, একটু দেখে শুনে তো কাজ করবি নাকি? চলো এখন নিচে চলে খেয়ে নাও কিছু। মায়ের নির্লিপ্ত ভঙ্গিতে মাথা নেড়ে বলল, না মা, আমার এখন খিদে নেই। কথাটা শোনা মাত্র রুবিনা পাটোয়ারির কণ্ঠে চিরচেনা সেই কড়া শাসন ফিরে এলো। এত কথা বলা আমার পছন্দ নয়। এক্ষুনি আমার সাথে নিচে চলো। সবাই ডাইনিং টেবিলে তোমার জন্য অপেক্ষা করছে। সবাই একসাথে খাবে বলে। মায়া জানে তার মায়ের সাথে তর্ক করা মানে পরিস্থিতিকে নিজের বিরুদ্ধে নিয়ে যাওয়া। বিশেষ করে যেখানে কৌশিক নিচে আছে, সেখানে কোনো প্রকার সন্দেহ তৈরি হতে দেওয়া যাবে না। তাই কোনো পাল্টা কথা না বলে ক্লান্ত শরীর আর বিষাদগ্রস্ত মন নিয়ে নিঃশব্দে মায়ের পিছু পিছু নিচে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়ালো। রাত তখন 11:55। ডাইনিংয়ের টেবিল জুড়ে টুংটাং শব্দের সাথে হালকা মশলাযুক্ত সুবাস ভাসছে। বাড়ির সবাই রাতের খাবারে নিমগ্ন। তৃপ্তির সাথে কেউ কেউ একে অন্যের সাথে টুকটাক গল্পে ব্যস্ত। ঠিক সেই ব্যস্ততার মাঝে এক কোণে যেন একদম স্থির রয়েছে। ডাইনিং টেবিলে একপাশে কৌশিক আর ঠিক তার মুখোমুখি মায়া। মায়া মাথা নিচু করে প্লেটের দিকে তাকিয়েছে। তার শরীরের ভঙ্গি এক ধরনের অস্বস্তি স্পষ্ট। সে জানে এই মুহূর্তে সবচেয়ে বড় অস্বস্তির কারণ ঠিক তার সামনে বসা আছে, আর সে হলো কৌশিক। অপরদিকে কৌশিক খাচ্ছে বটে, তবে তার মনোযোগ খাবারের চেয়ে মায়ের দিকে বেশি। একজোড়ে স্থির চোখের পাতা না ফেলে এক নাগাড়ে তাকিয়েছে মায়ের ঝুঁকে পড়া মুখের দিকে। কৌশিকের একপাশে ভুরুটা সামান্য উঁচু করে দেখছে মায়াকে। মায়া একসময় টের পেল সে তপ্ত চায়নি। তার হৃৎপিণ্ডের গতি যেন খানিকটা বেড়ে গেল। অস্বস্তিতে একবার চেয়ার নড়ে চড়ে বসে উঠল। প্লেট থেকে ভাত তুলছে অতি সাবধানে, খুব স্লোত গতিতে। বারবার খেয়াল করছে ঠোঁটের কোণে সেই ছোট্ট ক্ষতটার দিকে। তরকারিতে ঝাল লেগে যদি জ্বালা করে ওঠে। মায়ের ভীরু চোখ জোড়া একবার উপরে দিকে উঠছে না। কৌশিকের চোখে তখন এক চিলতে দুষ্টু হাসি খেলে গেল। সে দৃষ্টি সরিয়ে নিল না, বরং ঠোঁটের কোণে মিটিমিটি রহস্যময় হাসিটা আরও গাঢ় হলো। ডাইনিং টেবিলে বাকিরা যে যার মতো খাচ্ছে আর কথা বলছে। ভিড়ের মাঝেও যেন এই মুহূর্তটা শুধু তাদের দুজনের। সেই ভিড়ে হঠাৎ মায়ের নড়েচড়ে উঠল। তার চোখে বিরক্তির ঝলক। চোখের ইশারায় কৌশিককে প্রশ্ন ছুড়ে দিল সে, খাবার খাচ্ছেন তো খান, কিন্তু আমার দিকে এভাবে অসভ্যের মতো তাকিয়েছেন কেন? অসভ্য কৌশিক চৌধুরী। কৌশিক নির্বিকার সামনের চেয়ারটায় আয়েশ করে বসে আসছে, হাতে ধরা চামচ। খাবার মুখে তুলছে বটে, কিন্তু তার তীক্ষ্ণ দৃষ্টিতে একটু সরছে না। মায়ের চোখের ভেতরে যেন এক অদৃশ্য শলাকা বিঁধে দিয়ে তাকে নিজের সাথে বেঁধে রাখছে সে। সেই দৃষ্টি এতটাই মায়াবী আর স্থির যে মায়া আপ্রাণ চেষ্টা করেও নিজেকে ছাড়িয়ে নিতে পারল না। মুহূর্তের মধ্যে মায়ার চোখে সেই অজানা ভাষা পড়ে ফেলল কৌশিক। তার ঠোঁটের কোণে ফুটে উঠল এক রহস্যময় বাঁকা হাসি। খুব নিচু স্বরে নিজের মনে বিড়বিড় করে বলল,
ওরে আমার জংলি মেয়েও, একদম জংলি মেয়েও, এর মতো দৃষ্টি তোর। না না, জংলি মেয়েও থেকে ভয়ঙ্কর তোর দৃষ্টি। চোখ দিয়ে রাগ ঝাড়লে নাকি আমার বুকের ভেতরটা ঝাড়লে? শুধু চোখের ইশারায় রাগ দেখিয়ে তুই আমার মনকে ঘায়েল করে দিলি। রাগে যখন তোর চোখ জ্বলে ওঠে, কি অদ্ভুত সুন্দরী না দেখতে লাগে তোকে। যে নারীর চোখ এত ভয়ঙ্কর রকমের সুন্দর, আর যার দৃষ্টির তীক্ষ্ণতা যেন ছুরির ধারকে হার মানায়, সেই নারী নিঃসন্দেহে একজন জন্মদক্ষ খুনি। খুব শীঘ্রই আমি তো সেই চোখের তীক্ষ্ণ আগুন দগ্ধ হব। আহ, কি সর্বনাশী তোর চোখ! মনে হচ্ছে এক্ষুনি তোর ওই একজোড়া চোখের আগুনের শিখায় নিজেকে জ্বালিয়ে ছারখার করে দে আমার জঙ্গলি ম্যাও। অতঃপর কৌশিক আবার মনে মনে ফিসফিসিয়ে বলে উঠল, আমাকে চোখ দিয়ে ঘায়েল করা হচ্ছে, দাঁড়া, এখন তোকে দেখাচ্ছি মজা। এই বলে কৌশিক ঠোঁটের কোণে এক দুষ্টুমি ভরা এক চিলতে হাসি ফুটে উঠল। তারপর ধীরে ধীরে বাম ভুরুটা খানিকটা উঁচু করে মায়ের দিকে ছুড়ে দিল এক অদ্ভুত ইশারা। মুহূর্তের মধ্যে মায়ের বুক ধপ করে উঠল। কৌশিকের সেই ইশারায় যেন মায়ের শরীর জুড়ে বিদ্যুতের ঝলক বয়ে গেল। চোখে মুখে অপ্রস্তুত এক ঝড় নেমে এলো। কৌশিক দৃষ্টি সামলাতে না পেরে দ্রুত চোখ নামিয়ে নিল। মন দিল খাবারের দিকে, কিন্তু হাত পা যেন নিজের কথাই শুনছে না, কাঁপছে অকারণে। কেনই বা কাঁপবে না? চারপাশে পরিবারের সবাই উপস্থিত, যদি কেউ কিছু দেখে ফেলে? পরিস্থিতি সামলাতে তাড়াহুড়ো করে হাতের কাছে যা পেল তা ভেবে মুখের উপর পুরে দিল মায়া। কিন্তু কথায় আছে না, বিপদ কখনো কাউকে বলে আসে না। মায়ের ক্ষেত্রে তার ব্যতিক্রম হলো না। অজান্তে গোস্তের ঝাল তরকারি থেকে এক টুকরো গোস্ত মুখে তুলে নিল সে। আর সেই গোস্তের ঝালের ঝোল গিয়ে লেগে গেল ঠোঁটের সেই কাটা জায়গাটায়। কিছুক্ষণ আগে কৌশিকের স্পর্শ লেগেছিল, মুহূর্তে সব কিছু বদলে গেল। তীব্র জ্বালায় মায়ের বুক চিরে বেরিয়ে এলো খুসখুস কাশির শব্দ। কৌশিক সঙ্গে সঙ্গে ঝালের দহন যেন আরও গভীরে পৌঁছে গেল সেই কাটা স্থানে। যন্ত্রণায় শরীর কেঁপে উঠল তার। কাঁপতে থাকা হাত দিয়ে ঠোঁট আঁকড়ে ধরল মায়া। চোখ ভরে উঠল অশ্রুপাতে। পরক্ষণে আর নিজেকে সামলে উঠতে না পেরে চিৎকার করল, উফ, জ্বলে গেল গো মা, জ্বলে গেল! ডাইনিং টেবিলে পরিবেশটা মুহূর্তে থমকে গেল। সবাই খাওয়া থামিয়ে ছুটে এলো মায়ের দিকে। সবার আগে এগিয়ে গেলেন মহিমা চৌধুরী আর রুমিনা পাটোয়ারি। মহিমা চৌধুরী শঙ্কিত কণ্ঠে জিজ্ঞাসা করলেন, কি হলো মায়া? মায়া কোনো কথা বললেন না। ব্যথায় চোখ বেয়ে টুপটাপ নোনা জল গড়িয়ে পড়তে লাগলো গাল বেয়ে। মায়ের মা রুবিনা পাটোয়ারি মায়ের দিকে তাকিয়ে স্নেহভরা কণ্ঠে বলে উঠলেন, মনে হয় তরকারির ঝোলটা ঠোঁটের কাটা জায়গায় লেগেছে, তাই এমন হয়েছে। চল মা, আমার সাথে ওয়াশ বেসিনে গিয়ে মুখটা ধুয়ে নে। মহিমা চৌধুরী বলে উঠলেন, সে কি, ঠোঁটে কীভাবে চোট পেলে? মায়া কোনো কথা না বলে দৌড়ে ওয়াশ বেসিনের কাছে গিয়ে মুখে ঠান্ডা পানি দিতে লাগলো বারবার। কিছুক্ষণ পর ধীরে ধীরে আবার টেবিলে ফিরে এসে চুপচাপ বসলো। এদিকে মায়া আসার আগে কৌশিক খাবার শেষ করে উপরে উঠে গেছে। এমন সময় কৌশিকের বাবা আশরাফ চৌধুরী নরম স্বরে জিজ্ঞাসা করলেন, মা, তুমি ঠিক আছো? দাঁড়াও, আমি কৌশিককে বলছি তোমাকে যেন ডাক্তার দেখিয়ে আনি। মায়া কৌশিকের নাম শুনে দ্রুত মাথা নাড়ল। না বড় মামা, দরকার নেই, আমি একদম ঠিক আছি। এই বলে মায়ার খাবার খাওয়া শুরু করলো। প্রায় 30 মিনিট পর সবাই খাওয়া দাওয়া শেষ করে যার যার ঘরে চলে গেছে। পুরো বাড়ি নিস্তব্ধ। কেবল অন্ধকারে বাতাসে মৃদু শস্য শব্দ শোনা যাচ্ছে। মায়া বিছানায় গিয়েছে। ঠোঁট ব্যথার ঝাঁজটা বারবার মনে করে দিচ্ছে কৌশিকের দেওয়া আঘাতের কথা। ঠোঁট নড়লে টান টান যন্ত্রণায় শরীর কেঁপে উঠছে। আয়নায় না দেখেও বোঝা যাচ্ছে কাটা জায়গাটা সেরে উঠতে সময় লাগবে। চোখ বন্ধ করলো, কিন্তু মনে শান্তি নেই। হঠাৎ করে কিছুক্ষণ আগের কথা বারবার মাথায় ফিরে এসছে। নিজের চুল মুঠো করে ধরে চাপা কান্নায় ভেঙে পড়লো। এটা কি হচ্ছে আমার সাথে? কেন কৌশিক ভাইকে দেখলে সব ভুলে যাই? কেন মনে হয় আমি অন্য এক ভ্রমের জগতে পড়ে আছি? মায়ের বুক কেঁপে উঠল। কৌশিকের উন্মাদনা, তার অদ্ভুত ভালোবাসার প্রকাশ, সবাই যেন তাকে তাড়া দিচ্ছে, অথচ সে জানে এই অনুভূতিগুলো প্রশ্রয় দেওয়া ভয়ঙ্কর ভুল হবে। সে মনে মনে প্রশ্ন ছুড়ে দিল নিজের দিকে, কৌশিক ভাই হঠাৎ আমার এত কাছে টেনে নিলে কেন? এত তাড়াতাড়ি আমার প্রতি ভালোবাসা জন্মালো কীভাবে? এটা নিশ্চয়ই ফান নাকি ফাঁদ? আগে তো আমার দিকে ফিরেও তাকাতো না, আর এখন ভালোবাসার নামে আমাকে অবরুদ্ধ করছে। কোনো ব্যাখ্যা নেই, কোনো উত্তর নেই, শুধু আকস্মিক চুম্বন, তারপর আবার নীরবতা। অদ্ভুত মানুষ তো। মায়ের ঠোঁট কামড়ে রাগে ফিসফিস করে বলে উঠল,
আমি হার মানব না, অপমানের শাস্তি আপনাকে দিতে হবে। বয়সের তুলনা দিয়ে আমার ভালোবাসাকে ছোট করা পাগলামি বলে উড়িয়ে দেওয়ার মূল্য যে পেতে হবে। তিলে তিলে যেন আমার কষ্ট দিচ্ছেন, তেমনি তিলে তিলে আমিও আপনাকে পোড়াবো। ভাবনার অবিরাম ঝড়ে ভেসে যেতে যেতে একসময় মায়া ক্লান্ত শরীর আর টিকতে পারল না। চোখের পাতাগুলো ধীরে ধীরে নুয়ে এলো, আর সমস্ত অস্থিরতা গিলে নিয়ে ঘুম তাকে নিজের কোলে টেনে নিল। অন্যদিকে নিজের অন্ধকারের ঘরে একা বসে আছে কৌশিক। চারপাশটায় নীরব নিস্তব্ধতা। কেবল তার আঙুলের ফাঁকে ধরা সিগারেটের আগুনটা মাঝে মধ্যে লাল হয়ে জ্বলে উঠছে। সে সাধারণত সিগারেট ছোঁয় না, এটা তার অভ্যাস না। কিন্তু যখন মনের ভিতরে এলোমেলো হয়ে যায়, তখন তার ধোঁয়ার আড়ালে নিজেকে লুকিয়ে ফেলতে চায়। একটার পর একটা ধোঁয়ার কুণ্ডলে উঠছে আর কৌশিকের দিকে তাকিয়েছে, যেন সেই সাদা ধোঁয়া মাঝে নিজের কষ্টগুলো গলিয়ে দিতে চায়। কিন্তু কিছু অনুভূতি কি এত সহজে হারিয়ে যায়? হঠাৎ গম্ভীর ভারী কণ্ঠে বিড়বিড় করে উঠল, কেন এমন করছিস আমার সুইটহার্ট? আমি তো সবই করছি তোর ভালোর জন্য। তুই কেন সবসময় আমাকে ভুল বুঝিস? একবার জানতে চাইলি না কেন আগে আমি এমন করছিলাম? অথচ আমি আমি তো একটা প্রতিশ্রুতির বাঁধনে আটকে পড়ছি, তাই তো তোকে কিছু বলতে পারছি না। কিন্তু তাই বলে তুই তুই একবার জানতে চাইবি না আমার কাছে? শেষ টান দিয়ে সিগারেটটা নিভিয়ে ফেলে কৌশিক। হাতটা কাঁপছিল হালকা। ধীরে ধীরে উঠে দাঁড়ানোর চেষ্টা করলো সে, কিন্তু শরীরটা যেন আর কথা শুনছে না। মাথাটা ভারী হয়ে আসছে, চোখ দুটো ঝাপসা। কয়েক পা এগোতে হঠাৎ পা জড়িয়ে গেল, আর মুহূর্তের মধ্যে ধপাস করে পড়ে গেল বিছানার উপর। শুয়ে থেকে বিড়বিড় করে উঠল, মায়া শুধু কৌশিকের জন্য। আমার হতে হবে তোকে। তুই শুধু আমার। তুই শুধু কৌশিক নীর চৌধুরীর। আর কারো না, আর কারো না। কণ্ঠটা এমন ক্ষীণ হয়ে গেল, কৌশিক তলিয়ে গেল গভীর ঘুমে। দুপুর প্রায় একটা। চৌধুরী বাড়ি অন্দরমহল ছাপিয়ে রান্নাঘর থেকে ভেসে আসছে রকমারি পদে সুমধুর ঘ্রাণ। ক্ষুদ্রত্ব দুপুরে সেই জিভে আসা জল আনা সুবাস যেন মনকে আরো ব্যাকুল করছে। রান্নাঘরে আজ এক উৎসবমুখর পরিবেশ। দুই যা, মহিমা চৌধুরী আর সায়রা চৌধুরী, খুন্তি আর কড়াইয়ের ঝনঝনির মাঝে ব্যস্ত হয়ে উঠছেন দুপুরের আহারে প্রস্তুতে। ব্যস্ততার মাঝে সায়রা চৌধুরী কপাল থেকে ঘাম মুছে বললেন, ভাবি, যে পদগুলো রান্না হয়ে গেছে সেগুলো কি আমি ডাইনিং টেবিলে গুছিয়ে রাখবো? মহিমা চৌধুরী মশলার হাঁড়িতে নাড়া দিতে দিতে উত্তর দিলেন, আচ্ছা যা, তবে সাবধানে রাখিস। সায়রা চৌধুরী পা বাড়াতে গিয়ে থমকে গেলেন। একটু নিচু স্বরে বললেন, ভাবি, একটা কথা জানার ছিল। কী কথা? মহিমা চৌধুরী চোখ তুলে তাকালেন। বড় ভাই আর রোহিতের আব্বু কোথায় গেছেন? সকাল থেকে তো কাউকে দেখছি না। জরুরি কোনো কাজে বেরিয়েছেন নাকি? মহিমা চৌধুরী ঘাড় নাড়িয়ে বললেন, হ্যাঁ, ওরা তো সকালে নাস্তা সেরে বেরিয়ে গেছে। আমাকে বলে গেছে আজ অফিসে একটা গুরুত্বপূর্ণ মিটিং আছে, ফিরতে দেরি হবে। ও তাই বলো? আমি শুধু শুধু চিন্তা করছি, তা ভাবি কৌশিক কোথায়? ওকে তো সকাল থেকে একবার দেখলাম না। ছেলের কথা শুনে মহিমা চৌধুরীর স্বরে খানিকটা বিরক্তি ফুটে উঠল। বলল, কোথায় আর থাকবে, ঘরে খিল দিয়ে আছে, হয়তো কুম্ভকর্ণের মতো ঘুমাচ্ছে। ছেলেটা সকাল থেকে এখনো দানা পানি মুখে কিছু দেয়নি। ঠিক সেই মুহূর্তে চপ্পল পায়ে রান্নাঘরে ঢুকলো তিয়াশা। তার ডাগর ডাগর চোখে খাবারের প্রতি আদম্য লোভ যেন আর লুকানো যাচ্ছে না। খুশিতে ডগমগ হয়ে এসে বলল, উহ, তোমরা আজ কি রান্না করছো? গন্ধে তো মাতোয়ারি হয়ে যাচ্ছে। খিদেটা যে 4 গুণ বেড়ে গেল। তাড়াতাড়ি খেতে দাও আমায়। মেয়ের চঞ্চলতা দেখে সায়রা চৌধুরী হেসেই ফেললেন। বললেন, তুই টেবিলে গিয়ে বস, আমি খাবার নিয়ে আসছি। তিয়াশা ফুরফুরে মেজাজে টেবিলের দিকে পা বাড়াতে মহিমা চৌধুরী পিছন থেকে বললেন, তিয়াশা, একটু শোন তো মা। তিয়াশা থমকে দাঁড়িয়ে প্রশ্ন করলো, কী বড় আম্মু, কিছু বলবে? মহিমা চৌধুরী একটু গম্ভীর গলে বললেন, হ্যাঁ রে, তুই যাওয়ার পথে কৌশিককে একটু দেখে দিস তো। ছেলেটা সকাল থেকে না খেয়ে আসে, এখন অন্তত যেন নিশে আসে। মহিমা চৌধুরী এই অনুরোধ তিয়াশার কাছে যেন মেঘ না যেতে বৃষ্টির মতো। কৌশিকের কাছে যাওয়ার কোনো একটা বাহানা সে সবসময় মনে মনে খুঁজে থাকে। বড় আম্মুর এই হুকুম তার এইটা সুযোগ দিল। ঠোঁটের কোণে এক চিলতে দুষ্টুমি ভরা হাসি চেপে তিয়াশা উত্তর দিল, আচ্ছা বড় আম্মু, আমি এক্ষুনি যাচ্ছি। এই বলে তিয়াশা অন্তত উৎফুল্লতা মনে গুনগুন করতে করতে সিঁড়ির দিকে এগিয়ে গেল। এদিকে কৌশিক তখন গভীর ঘুমে আচ্ছন্ন। গত রাতের সেই অশান্ত চিন্তা, মনের উপর চেপে থাকা এক তীব্র চাপ, আর একটার পর একটা সিগারেট পুড়িয়ে নিজেকে শান্ত করার ব্যর্থ চেষ্টা, সব মিলিয়ে তার শরীর আজ যেন ভেঙে পড়ছে। খাটের উপর সে এক প্রকার অসাড় হয়ে পড়ল, দু চোখ শক্ত করে বোঝা।
কপালে জমে আছে বিন্দু বিন্দু ঘাম। বিছানার পাশে অবহেলায় ছড়িয়ে ছিটিয়ে আছে সিগারেটের খালি প্যাকেটটা আর একটা ভাঙা লাইটার। ঘরে বদ্ধ বাতাসে বা- বাসি নিকোটিনের গন্ধ গুমোট হয়েছে। মনে হচ্ছে সেই বিষাক্ত ধোঁয়াই যেন ঘরের প্রতিটি কোণ শ্বাসরুদ্ধকর করে রেখেছে। তিয়াসা পা টিপে টিপে কৌশিকের রুমের সামনে এসে দাঁড়ালো। দরজায় আলতো করে কয়েকবার টোকা দিতে মৃদু স্বরে ডাকলো, কিন্তু ভেতরে কোনো সাড়া শব্দ নেই। সাড়া না পেয়ে তিয়াসা এবার কণ্ঠ চাড়িয়ে বলল, কৌশিক ভাই, ও কৌশিক ভাই, ঘুম থেকে ওঠো, বড় আম্মু তোমাকে নিচে যেতে বলছে। তবুও কোনো উত্তর দিল না। তিয়াসা এবার কিছুটা বিরক্ত হলো এবং খানিকটা জেদ নিয়ে দরজার সজোরে আঘাত করলো। তার চিৎকার আর মুহুর্মুহু করা নাড়ার শব্দে যেন গোটা করিডর কেঁপে উঠল। এক তীব্র শব্দে কৌশিকের ঘুম এক ঝটকায় ভেঙে গেল। সে এক লাফ দিয়ে বিছানায় উঠে বসলো। কিন্তু রাতভর অতিরিক্ত ধূমপানের প্রভাবে মাথাটা মুহূর্তে চক্কর দিয়ে উঠল। মনে মনে সে যেন মস্তিষ্কের ভেতরে একেও হাতুড়ি পেটাচ্ছে। উঠে দাঁড়িয়ে গিয়ে টাল সামলাতে না পারে সে বিছানায় ধপাস করে বসে পড়ল। বাইরে তিয়াসা তখনও থামেনি, সামনে ডেকেই চলছে। মাথার যন্ত্রণা তিয়াসার এই অবান্তর চিৎকার। কৌশিক চরম বিরক্ত হইল। রাগান্বিত কর্কশ্বরে সে ভেতর থেকে চিৎকার করে উঠল, কি হয়েছে তোর, এত জোরে চিৎকার করছিস কেন? তিয়াসা অভ্যাস থেকে ঠোঁট বাঁকিয়ে জবাব দেয়, কতবার ডাকলাম, আর এখন কয়টা বাজে খেয়াল আছে? বড় আম্মুর নিচে ডাকছে, তাড়াতাড়ি এসো। এই বলে তিয়াসা গটগট করে সেখান থেকে চলে গেল। কৌশিক হাতের তালু দিয়ে নিজের ভারী হয়ে থাকা মাথাটা চেপে ধরল। কৌশিক নিজেকে কিছুটা সামনে নিয়ে বিছানায় আর মাথার দিকে বালিশ ঠেস দিয়ে ধপাস করে বসে পড়ল। পাশে রাখা সাইড টেবিল থেকে ফোনটা হাতে নিয়ে সময়ের দিকে তাকাতেই তার দুই ভুরু কুঁচকে উপরে উঠে গেল। মাত্র কয়টা বাজে, আর এই মেয়ে এমন চিৎকার জুড়ে গেল যেন দিন দুনিয়া উল্টে গেছে। একদম কানের 12টা বাজিয়ে দিল। ফাজিল মেয়ে কোথাকার। নিজের উপর জমে থাকা রাগটা তিয়াসার উপর ঝেড়ে এসে বিছানা ছাড়ল। ওয়ার্ড্রপ থেকে তোয়ালটা বের করে কাঁধে ফেলে গুমোট ঘরের সব জানলা খুলে দিয়ে সোজা শাওয়ার নিতে ঢুকলো। বেশ কিছুক্ষণ পর শাওয়ার সেরে ভেজা চুলগুলো মুছতে মুছতে বের হয়ে গেল। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের বিধ্বস্ত চেহারা একবার দেখলো। আলমারি থেকে একটা কালো গার্ডিয়ান প্যান্ট আর ধবধবে সাদা শার্ট বের করে দ্রুত গায়ে জড়িয়ে নিল। ভেজা চুলগুলো হাত দিয়ে একবার ঠিকঠাক করে নিয়ে সাইড টেবিল থেকে ঘড়িটা কবজিতে পরে নিল। পরিপাটি হয়ে অবশেষে নিজের ঘর থেকে বেরিয়ে এলো কৌশিক। সিঁড়ি দিয়ে কৌশিক ধীর পায়ে নিচে নামার শব্দে ডাইনিং রুম পর্যন্ত পৌঁছে গেল। নিচে তখন সবাই খাবার টেবিলে বসে আছে। হরেক রকমের রান্নার মোমো গন্ধ। গোটা ঘর যেন উৎসব মুখর। কৌশিকের দেখা মাত্র মহিমা চৌধুরী একটু টিপনি কেটে বলল, এখন ঘুম থেকে ওঠার সময় হলো চৌধুরী মশাই? খাওয়া দাওয়া শিখেই তুলে দিয়ে সারাদিন রাত ঘুমালে কাটালেই চলবে? কিঞ্চিৎ বিরক্ত মুখে টেবিলের এক কোণে চেয়ারে টেনে ধপ করে বসে পড়ল। গলাটা একবারে ঝেড়ে নিয়ে শান্ত স্বরে সাপাই দিল, আসলে মা, রাতে একটু দরকারি কাজ ছিল, ওটা শেষ করতে করতে অনেক রাত হয়েছে, তাই সকালে উঠতে দেরি হয়ে গেল। আচ্ছা, এসব কৈফিয়ত পরে হবে, আগে আমায় কিছু খেতে দাও। মহিমা চৌধুরী ছেলের ক্ষুধার্ত মুখ দেখে মৃদু হাসলেন। সস্নেহে বললেন, খিদে তো পাবে, সকাল থেকে তো দানা পানি কিছু পড়েনি, সব রান্না করাই আছে, আমি এখন বেড়ে দিচ্ছি। ডাইনিং টেবিলে সবাই তখন আহারে মগ্ন। থালা বাসনের টুকটাক শব্দে মাঝে সায়রা চৌধুরী হাতের জলের গ্লাসটা নামিয়ে রেখে কৌতূহলী কণ্ঠে প্রশ্ন করলেন, ভাবি, বড় অপারা কি ঠিকঠাক পৌঁছে গেছেন? একবার ফোন করে জেনে নিলে ভালো হতো। মহিমা চৌধুরী ভাতের ডিশটা এগিয়ে দিতে দিতে উত্তর দিলেন, হ্যাঁ, ফোন করেছিল আমায়, ওরা তো আরও 1 ঘন্টা আগে বাসায় পৌঁছে গেছে। কৌশিক এতক্ষণ নিবিড় মনে চামচ দিয়ে খাবার নড়াচড়া করছিল। ফুফু চলে যাওয়ার খবরটা কানে যেতে সে থমকে গেল। হাতের চামচটা প্লেটে স্থির হয়ে রইল। সে অবাক হয়ে চারিদিকে একবার চোখ বুলিয়ে আচমকা বলে উঠল, মা, ফুফু কি চলে গেছেন? মহিমা চৌধুরী স্বাভাবিক গলায় বললেন, হ্যাঁ, ভোরেই চলে গেছে। যাওয়ার সময় তোর ফুফু তোর ঘরে গিয়েছিল বিদায় দিতে, কিন্তু তুই তখন অগরে ঘুমাচ্ছিস বলে আর ডাকেনি। কথাটা শোনা মাত্র কৌশিকের গলার কাছে খাবার আটকে গেল। অবিশ্বাস্য দৃষ্টিতে মায়ের দিকে তাকিয়ে প্রায় বিমূঢ় হয়ে সে বলল, কী সব বলছো ফুফু? মা, ফুফু তো শুধু বলেছিলেন অন্তত 1 সপ্তাহ থাকবে, মাত্র 2 দিন পর হলো না, এর মধ্যে এত তাড়াহুড়ো করে
চলে যাওয়ার মানে কি? মহিমা চৌধুরী নির্লিপ্ত উত্তর দিল, সে তো আমি জানি না। যাওয়ার সময় শুধু বললেন জরুরি কিছু কাজ পড়ে গেছে, এর বাইরে তো আর কিছু বলেনি। কৌশিকের মুখে তখন বিরক্তির কালো মেঘ জমছে। ভেতরে ভেতরে এক তীব্র রাগ আর কণ্ঠস্বর ভারী হয়ে উঠল। সে নিজের মনে মনে দাঁতে দাঁত চেপে বিড়বিড় করতে বলতে লাগলো, এটা নিশ্চয় মায়ের কাজ। কতদিন পালাবি তুই আমার থেকে? কৌশিক নামটা তোর ভাগ্যের পাতায় খোদাই করে গেছে, পালাবি কোথায়? শেষ পর্যন্ত তোকে এই কৌশিক চৌধুরীর কাছে ফিরে আসতে হবে। আমার কাছে তোকে ধরা দিতেই হবে সুইট হার্ট, এত সহজে তোকে আমি ছাড়ছি না। পরক্ষণে কৌশিক প্লেটে পড়ে থাকা অর্ধেক খাবার ফেলে রেখে চেয়ারটা সশব্দে পিছিয়ে দিয়ে উঠে দাঁড়ালো। তার চোখে তখন এক রোখা জেদ। সে দ্রুত পায়ে বাইরের দরজার দিকে এগিয়ে যেতে লাগলো। মহিমা চৌধুরীর ছেলের এমন আচরণে যারযাপনে বিস্মিত হয়ে ডাক দিলেন, কি হলো কৌশিক? না খেয়ে কোথায় যাচ্ছিস? কৌশিক এবার পেছন ফিরে তাকালো। তার চোয়াল শক্ত, গম্ভীর স্বরে বলল, না মা, আর খাবো না, পেট ভরে গেছে আমার। সে কিছুই তো মুখে দিলি না, তা যাচ্ছিস কোথায়? মহিমা চৌধুরীর এমন প্রশ্নে মুহূর্তে দেরি না করে কৌশিক উত্তর দিল, ফুপুদের বাসায়। আর কোনো কথা না বলে সে হনহন করে বাইরের দরজার দিকে পা বাড়ল। সোজা গ্যারেজে নিয়ে নিজের গাড়ির চাবিটা হাতে নিল। তীব্র গর্জনে গাড়ির ইঞ্জিন স্টার্ট দিয়ে সে ঝড়ের বেগে বেরিয়ে গেল। আর তার গন্তব্য এখন একটাই, আর সেটা হলো মায়া। পড়ন্ত বিকেল, সেই মায়াবী সময়ে শহরের আকাশ জুড়ে তখন গাঢ় কমলা আর লালচে আভা মাখামাখি। উঁচু দালানের আড়ালে সূর্যটা ঢলে পড়াতে রাস্তায় হর্নের শব্দ আর ধুলোর ওড়ারই যেন এক ম্লান ছায়ার মতো ঢাকা পড়েছে। সারাদিনের ব্যস্ততা শেষে শহরটা যখন ধীরে এলে রাতের প্রস্তুতির জন্য নিঃশ্বাস ফেলছে, ঠিক তখনই এক অদ্ভুত প্রশান্তি নেমে এসেছে পাটোয়ারি বেড়ে গেছে। সেই স্নিগ্ধ বিকেলে ছাদে এসে একা বসে আছে, ধপধপে সাদা সোফায় শরীরটা এলিয়ে দিয়ে যেন আকাশের বিশালতায় নিজেকে সঁপে দিয়েছে। বাড়ি ফেরার পর শাওয়ার নিয়ে খাওয়া দাওয়া সেরে ভেজা চুল শুকাতে ছাদে এসেছিল, কিন্তু শরতের এই শেষ বিকেলে আকাশ আর হিমেল হওয়ার পরশ তাকে আর নিচে নামতে দিল না। আকাশটাও যেন একরাশ মুগ্ধতা নিয়ে মায়ের অপেক্ষাতে ছিল। বাতাসের মৃদুদোলা মায়ের কানের কাছে ফিসফিস করে গেয়ে যাচ্ছে। মায়ের জন্মগত প্রকৃতিপ্রেমী। চোখ বুজে আকাশের দিকে মুখ তুলে সে মুগ্ধস্বরে বিড়বিড় করে উঠল, কি অপরূপ তুমি প্রকৃতি! তোমার এই শান্ত আবহাওয়া, আমার আদিগন্ত সৌন্দর্য, সবই যেন এক জাদুকরী খেলা। ইস, কেউ যদি আমায় এই পুরো পৃথিবী ঘুরে দেখাতো! আমি তোমার প্রতিটি রূপ খুব কাছ থেকে দেখতে চাই, ছুঁয়ে দেখতে চাই তোমার এই স্নিগ্ধতাটাকে। কথাগুলো বলতে বলতে মায়া এক গভীর আচ্ছন্নতায় ডুবে গেল। বিকেলে সেই নরম রোদ আর বাতাসের শীতল স্পর্শ তার ক্লান্ত চোখের পাতাগুলো একসময় বুঝে এলো। প্রাকৃতিক আমোদ ছায়া আচ্ছন্ন হয়ে মায়া সেই ছাদের সোফায় নিঃশব্দে গভীর ঘুমে তলিয়ে গেল। সে জানলই না শহরের অপর প্রান্ত থেকে এক অশান্ত ঝড় তার এই শান্তির ঘুমের ব্যাঘাত ঘটাতে ঝড়ের গতিতে ছুটতে আসছে। বেশ কিছু সময় পর হঠাৎ আকাশের বিশাল বুক জুড়ে নেমে এলো কালো মেঘের ঘন আস্তরণ, যেন নিপুণ কোনো শিল্পের পরম যত্নে গাঢ় ছায়া এঁকে দিচ্ছে। চারপাশে বইছে মাতাল হাওয়া, আর তার থেকে মেঘের মৃদু গর্জন জানান দিচ্ছে এক আসন্ন প্রলয়। ছাদের এক কোণে সোফায় তখনও গভীর ঘুমে আচ্ছন্ন মায়া। বাতাসের তোড়ে গাছের পাতাগুলো কাঁপতে শুরু করছে, যেন এই মুহূর্তে আকাশের বাঁধ ভেঙে বৃষ্টি নেমে আসবে। হঠাৎ দূরে কোথাও বজ্রপাতের ক্ষীণ শব্দ তন্দ্রা ভেঙে গেল মায়ের। চোখ মেলতে এক অপার্থিব দৃশ্য নজরে এলো। আকাশ কালো মেঘে ঢাকা, চারিদিকে এক অদ্ভুত স্তব্ধতা। কেবল বাতাসের দীর্ঘশ্বাস কানে বাজছে। পাখিরা ডানা ঝাপতে অস্থির হয়ে ফিরছে আপন নীড়ে। রাস্তার মানুষজন তড়িঘড়ি করে গুটিয়ে নিচ্ছে তাদেরকে। ঠিক সেই মুহূর্তে আকাশে ঝরল প্রথম বৃষ্টির ফোঁটা। সেই বৃষ্টির পরমে মায়ের শরীরটা কেমন কেঁপে উঠল। অবচেতন মনে দোলা দিয়ে গেল এক অচেনা অনুভূতি। বৃষ্টিতে এই ব্যাকুলতায় কারো খুব কাছাকাছি যাওয়ার এক তীব্র তৃষ্ণা অনুভব করলো। চোখ বুজতে মনের আয়নায় ভেসে উঠল কৌশিকের সেই নেশাতুর মুখশ্রী। মায়া ঘাবড়ে গেল। নিজের অনুভূতির সাগরে ডুব দিতে গিয়ে অতীতের ক্ষতগুলো মনে করে দেওয়া শিউরে উঠল। তৎক্ষণাৎ চোখ মেলে ছাদের রেলিং দিয়ে তাকাতেই মায়ের হৃৎস্পন্দন যেন এক মুহূর্তের জন্য বেড়ে গেল। বাড়ির পেছনের দিকটা থেকে স্পষ্ট দেখা যাচ্ছে, সেখানে কালো প্যান্ট আর সাদা শার্টে দাঁড়িয়েছে দীর্ঘ পুরুষ। মা থমকে গেল। এ কি তার কল্পনা নাকি ভ্রম, নাকি কোনো মায়াবী কল্পনা? নিজের চোখ দুটো রোগড়ে নিয়ে আবারও তাকালো। সে ভুল নয়, এ তো স্বয়ং
কৌশিক ভাই। বৃষ্টির পানিতে কৌশিকের চোখের পাপড়িগুলো ভিজে ভারী হয়ে এসছে, তবুও সে নির্বিশেষে ও তীক্ষ্ণ দৃষ্টিতে কেবল মায়ের উপর স্থির। মায়া কিছুক্ষণ পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে রইল, তারপর এক অজানা চোখে তড়িঘড়ি করে ছাদ থেকে নিচে ছুটে গেল। বাড়ির পেছনে নির্জন স্থানে গিয়ে সত্যি থমকে দাঁড়ালো। কৌশিক ভাই সত্যি সত্যি আসছে। অবিশ্বাস্য চোখে ভরা বিস্ময় নিয়ে চেয়ে রইল। কৌশিক ধীরে ধীরে এক পা দুপা করে মায়ের দিকে এগিয়ে আসছে। বৃষ্টির ধারায় দুজনে তখন পুরোপুরি সিক্ত, তবুও সেদিকে কারো ভ্রুক্ষেপ নেই। দুজনের মাঝে মাত্র এক হাত দূরত্ব, অথচ সেই সামান্য ফাঁকাটুকু যেন এক আকাশচুম্বীর টানে তাদের আরও কাছে টেনেছে। কিছুক্ষণ পর তারা কেবল একে অপরের চোখে গভীরে হারিয়ে গেল। বৃষ্টির স্নাত সেই স্নিগ্ধতায় হঠাৎ কৌশিকের সেই নেশাগ্রস্ত আর গভীর কণ্ঠস্বর গমগম করে উঠল, সুইটহার্ট। শব্দটা মায়ের কানে পৌঁছতে সে যেন আকাশ থেকে সজোরে মাটিতে আছড়ে পড়ল। কৌশিকের মুখে এই ডাক শুনে তার এই কণ্ঠস্বর মায়ের সারা শরীর যেন এক বিদ্যুতের তরঙ্গ কেঁপে গেল। হৃৎস্পন্দনের গতি আজ সব সীমানা ছাড়িয়ে গেল। কৌশিক মায়ের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়েছে। মুহূর্তের ঘোর ভাঙল। কৌশিক নেশাতুর কণ্ঠে আবার বলল, নতুন ফিলিংসের সাথে পরিচয় হও আমার জংলি মেয়েও। মায়া কোনো কথা বলছে না, শুধু স্থির হয়ে কৌশিকের দিকে তাকিয়েছে। কৌশিক চোখে কী আছে, কেন বারবার মায়াকে নিজের মনকে হারিয়ে ফেলছে। মায়া ধীরে ধীরে আবারও স্পষ্ট চোখে তাকালো কৌশিকের দিকে, কিন্তু যতই চেষ্টা করুক না কেন কৌশিকের চোখের ভাষা বোঝা তার পক্ষে সম্ভব হলো না। বৃষ্টির শব্দের চেয়ে গাঢ় স্বরে ফিসফিসিয়ে উঠল কৌশিক। মায়ের খুব কাছে মুখ নামিয়ে এনে তপ্ত নিঃশ্বাস মায়ের ভেজা কপালে লেপ্টে দিয়ে বলল, সুইটহার্ট, আমার অবদ্ধ জংলিমো, চোখ দিয়া এখনই গিলে খাবি নাকি আমাকে? একে তো আমি তোর চোখের নেশা কাটিয়ে উঠতে পারি না, তার উপর তোর এই তীক্ষ্ণ দৃষ্টি ফেলে আমাকে দেখেছিস। নিজেকে সামলাই কী করে বলতো? তাও নিজেই সামলে রেখেছে, তবে যে এবার আর প্রাণের সহিত যেন সুইটহার্ট। তার এই নেশা লাগানো চোখের অভদ্রতা আমাকে পাগল করে দিচ্ছে সুইটহার্ট। আজ এই বৃষ্টিকে সাক্ষী রেখে তোকে নিজের করে নেব, বল দিবি তো ধরা? কৌশিকের কথায় মায়া হকচকে উঠল। পরক্ষণে সে মনে মনে হুঁশ ফিরল। নিজের অজান্তে এক পা পিছিয়ে গেল। কাঁপা কণ্ঠে স্বরে অনুনয় করল, আপনি এখানে কেন এসেছেন? আপনি এখান থেকে চলে যান প্লিজ কৌশিক ভাই, আপনি এখান থেকে চলে যান। মায়া এমন করে আরও নানা ভাবে একটানা বকবক করে যাচ্ছে, আর কৌশিক এদিকে এক পলকে তাকিয়ে দেখেই চলে যাচ্ছে। পরনে গাঢ় নীল রঙের একখানা গোল জামা, বৃষ্টির ভেজায় জামাটা শরীরের সাথে লেপ্টে আছে। সেই মুহূর্তে কৌশিকের দৃষ্টি যেন মায়ের উপরে থমকে গেল। দেহের প্রতিটি কোণায় বৃষ্টির ফোঁটা ঝলমল করছে। নীল জামার ঝিকিমিকি পুঁতিগুলো বৃষ্টির আলোয় যেন মায়াকে নীল পরীর মতো করে সাজিয়ে তুলছে। মনে হচ্ছিল যেন আকাশ থেকে সত্যিই নেমে এসেছে এক নীলপরী, আর জমিনে এসে বৃষ্টির ভেজায় নিজের নীলাময় রূপের জাদু বিলিয়ে দিচ্ছে চারপাশে। এই জাদুর ঘরে কৌশিক আরও গভীরভাবে ডুবে যাচ্ছে। বৃষ্টির প্রতিটি ফোঁটায় যেন মায়াকে আরও সৌন্দর্যময় পণ্ডিত করে তুলছে। জানলার নীলা পুঁতি বৃষ্টির ঝাপটায় রং পাল্টে চকচক করছে, যেন মায়ের পরিরূপের খবর দিচ্ছে। কৌশিক সব অনুভব করছে, তার হৃৎস্পন্দন বেড়ে যাচ্ছে। মায়া ঘোরের নেশায় ডুবে আছে। ঠিক তখনই মায়া কিছু জোরে বলে উঠল, আমি কি বলছি আপনি শুনতে পাচ্ছেন? এক্ষুনি এখান থেকে চলে যান। কৌশিক যেন ঘোর থেকে আচমকা বাস্তবে ফিরে এলো। ঠোঁট কিঞ্চিত ফাঁক করে গভীর এক দীর্ঘশ্বাস ফেলল। তারপর ধীরে ধীরে এগিয়ে এলো মায়ের দিকে। মায়ের চোখের দিকে তাকিয়ে পরক্ষণে তাকিয়ে থেকে সে বলল, মাই নটি মিউ, তুই কি সত্যি বুঝিস না, নাকি বুঝতে চাস না? আই রিয়েলি লাভ হার মায়া, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। তোকে ছাড়া এই কৌশিকের অস্তিত্ব কোনো মানে নেই। তোর এই জেদ, এই অভদ্রতা, এই নটিপনা সবটাই আমার নেশা হয়ে গেছে। নিজেকে আর কতদিন দূরে সরিয়ে রাখবি? একটু তো বোঝার চেষ্টা কর সুইটহার্ট, আমার প্রতিটি নিঃশ্বাস যখন তোকে ঘিরে। কৌশিকের সে নেশাতুর কথাগুলো তীরের মতো গিয়ে বিঁধল মায়ের বুকে। মুহূর্তে সে স্তব্ধ হয়ে গেল। সে মায়ের এতক্ষণ অনর্গল কথা বলে যাচ্ছিল, সেই কৌশিকের গাঢ় ফিসফিসানিতে যেন তার কণ্ঠনালী পাথর বসিয়ে দিল। এক অজানা শিহরণে শরীরে হালকা কেঁপে উঠল তার। বিপদ টের পেয়ে মায়া দ্রুত পেছন ফিরে পালাতে চাইল, কিন্তু পালানোর সব পথ ততক্ষণে বন্ধ। হঠাৎ এক বলিষ্ঠ হাতের অমোঘ বাঁধনে আটকা পড়ল সে। এই লৌহ কঠিন বাহু পাশ থেকে নিজেকে ছিনিয়ে নেওয়ার মতো সাধ্য মায়ার মতো
ক্ষীণ তনুর নেই। এক হ্যাঁচকাটা নে কৌশিক মায়াকে নিজের প্রশস্ত বুকের সাথে মিলিয়ে দিল। আকস্মিক ধাক্কায় কৌশিকের শক্ত বুকের সাথে মায়ের কোমল অবয়ব আছড়ে পড়তে তার কণ্ঠ ছেড়ে অস্ফুট এক আর্তনাদ ফুটে উঠল। লাগছে, ছাড়ুন। হুম। কি হুম? ছাড়ুন তো, ছাড়ুন বলছি। কৌশিক মায়ার কোমরে এক হাত পেঁচিয়ে তাকে নিজের দেহের সাথে আরও নিবিড়ভাবে পিছিয়ে নিল। অন্য হাত দিয়ে মায়ের চিবুকটা আলতো করে উঁচু করে ধরল। চোখ দিকে সরাসরি তাকে তপ্ত নিঃশ্বাসে বলল, কত বকবক করিস রে তুই, এক নম্বর বাচাল কোথাকার। মায়া দমাবার পাত্রী নয়। অপমানে আর রাগে তৎক্ষণাৎ প্রতিবাদ করতে বলল, আমার মুখ, আমি যা ইচ্ছা তাই বলি। এই বাক্যটা শেষ করার আগে কৌশিক তার হাতের তর্জনী মায়ের ঠোঁটের উপর রেখে দিল। নিমেষে নীরবতা নেমে এলো চারপাশে। বৃষ্টির শব্দের মাঝে কেবল দুজনের দ্রুত হৃৎস্পন্দন শোনা যাচ্ছে। কৌশিক কিছুক্ষণের মধ্যে আঙুলটা মায়ের ঠোঁটের উপর ঝুলিয়ে ধীরে ধীরে সরিয়ে নিল। কৌশিক এখন পুরোপুরি মায়ের ঘরে আচ্ছন্ন। তার দুচোখ তখন নেশা। আঙুল সরিয়ে সে ধীরে ধীরে মুখ নামিয়ে আনলো মায়ের সেই অবাধ্য ঠোঁটের উপর। বিপদ আসন্ন বুঝে মায়া এবার মরিয়া হয়ে উঠল। আতঙ্কে সে নিজেকে ধারালো নখগুলো বসিয়ে দিল কৌশিকের ঘাড়ের উপর। ব্যথায় তীব্রতায় কৌশিক সামান্য কেঁপে উঠল। অস্পষ্ট এক গঙ্গানি দিয়ে মুখটা উপরে তুলে নিল। কৌশিকের চোয়াল শক্ত হয়ে গেল। ঘাড়ের সেই জ্বালা যেন তার ভেতরে সুপ্ত আগুনকে আরও উস্কে দিল। সে মায়ের চোখের দিকে তাকিয়ে মৃদু হাসল, যা দেখে মায়ের মেরুদণ্ড দিয়ে এক শীতল স্রোত বয়ে গেল। মায়া ঝড়ের মতো বলে উঠল, ছাড়ুন বলছে আমাকে। কৌশিক তার কোমরের বাঁধন আরও দৃঢ় করে এক চুলও না নড়ে বলল, না ছাড়লে আমি চিৎকার করব কিন্তু। কৌশিক মায়ের চোখের খুব কাছে নিজের চোখ জোড়া স্থির রেখে নির্বিকার বলল, কর তাহলে, দেখি কার বুকে এত সাহস যে এই কৌশিক চৌধুরীর হাত থেকে তোকে ছাড়িয়ে নিয়ে যায়। মানুষ দেখে ফেললে খারাপ ভাবে, প্লিজ ছাড় আমায়। কৌশিক ঠোঁটে একরাশ তাচ্ছিল্য হাসি নিয়ে টেনে বলল, হ্যাঁ খারাপ হব, খারাপ। তোর জন্য না দুনিয়ার চোখে খারাপ হলাম, তাতে কি আসে যায়। মায়া ছটফট করতে করতে বলল, এসব অসভ্যতামি আমার একদম পছন্দ না। আপনি কি শুনতে পাচ্ছেন? ছাড়ুন আমায়। কৌশিক এবার একটু বাঁকা হেসে টিপনি কাটল। আমি তো তোকে শিকল দিয়ে বেঁধে রাখিনি সুইটার, আমি তো ছাড়ছি না। তুই ছুটতে পারলেই ছুটে যা, তোর হাত পা নেই, শক্তি প্রয়োগ কর। মায়ের প্রাণপণে চেষ্টা করেও সেই লৌহ কঠানো বাহুপাশ থেকে এক ইঞ্চি সরাতে পারল না। নিজের ব্যর্থতা হতাশ হয়ে সে চিৎকার করল, প্রতিনিয়ত আপনি আমার সাথে এইভাবে জোর জবরদস্তি করতে পারেন না। জোর জবরদস্তি কথাটা কানে যেতে কৌশিকের দুই চোখ মুহূর্তে রক্তবর্ণ আগুনের মতো জ্বলে উঠল। সে দাঁতে দাঁত চেপে ধরা গেল বলল, অবশ্যই করতে পারি, তোর উপর সম্পূর্ণ অধিকার আছে, আর সেই অধিকার খাটানোর ক্ষমতা আমারও আছে। মা এবার ভয়কে জয় করে তাচ্ছিল্যে হাসি আসলো। দুই চোখ বড় বড় করে বলল, অধিকার? কোন অধিকারের কথা বলছেন আপনি? আমি ঠিক বুঝতে পারছি না। অধিকার মানে কি আপনি সেটা বুঝেন কৌশিক ভাই? ও সরি, মিস্টার কৌশিক চৌধুরী। নিজের পূর্ণ নামের এই বিদ্রাত উচ্চারণ যেন কৌশিকের বুকের ভেতর সরাসরি বিষাক্ত তীর বিঁধল। বৃষ্টির ঝাপটা উপেক্ষা করে তার চোখ দিয়ে যেন আগুনের স্ফুলিঙ্গ ঝরে পড়ছে। মায়ের সেটা বুঝতে পেরে মনে মনে শিউরে উঠল, যা বাবা, একটু বেশি বলে ফেললাম না তো? এখন যদি আবার ওই দিনের মতো পাগলামি শুরু করে? না না। মায়ের ভাবনা শেষ হওয়ার সুযোগ পেল না। তার আগে কৌশিক এক অমানবিক শক্তিতে মায়ের কোমর আরো শক্ত করে আঁকড়ে দিল। মায়ের পাতলা শরীরটা এক ঝটকায় নিজের তপ্ত আর ভিজে বুকের সাথে পিষে ফেলল। তারপর মায়ের কানের লতিতে নিজের ঠোঁট ঠেকিয়ে অন্তত নিচু ও ভারী গলা ফিসফিস করে, কি বললি? আমি অধিকার মানে বুঝি না? আজ তোকে হাড়ে মজ্জায় বুঝিয়ে দেব অধিকার কাকে বলে, আর কিভাবে তা আদায় করে নিতে হয় তা এই কৌশিক চৌধুরী জানে। কৌশিকের সেই গম্ভীর কণ্ঠস্বর আর চোখের মরণনেশা দেখে মায়ের হৃৎপিণ্ড যেন পাঁজরের হাড় চিরে বেরিয়ে আসতে চাইল। ভয়ে এক শীতল স্রোত তার মেরুদণ্ড বয়ে গেল। মায়াকে নিজের বাহুপাশ থেকে সাময়িক মুক্ত দিয়ে কৌশিক ধীর পায়ে তার শার্টের বোতামগুলো একে একে খুলতে লাগলো। প্রতিটি বোতাম খোলার সাথে সাথে উন্মোচিত হচ্ছিল তার সুগঠিত পেশিবহুল বুক আর জিমে করা শক্তপোক্ত শরীর। বৃষ্টির অবাধ্য ফোঁটাগুলো তার তপ্ত শ্যামল ত্বকে আছড়ে পড়ে গড়িয়ে যাচ্ছিল নিচে। বিজলির আলোয় সেই সিক্ত শরীর যেন আরও সুন্দর দেখাচ্ছিল। সে বাঘের মতো ধীর পায়ে এগোচ্ছে, আর মায়া স্ত্র হরিণের মতো এক পা দুই পা করে পিছিয়ে যাচ্ছে।
যখন মায়া ঘুরে দৌড়ে পালাতে চাইল, এক ঝটকায় কৌশিক তাকে নিজের উন্মুক্ত তপ্ত বুকের সাথে আষ্টেপৃষ্টে দৌড়িয়ে দিল। সে অনাবৃত শরীরে উষ্ণতা মায়া ভিজে শরীর ভিত্তে এসে থরথর করে কাঁপতে লাগলো। মায়ের অবদ্ধ মন আর শরীর এবার বিদ্রোহ করে উঠল। সে ডুকরে কেঁদে উঠল, কান্নাসক্ত গলায় অনুনয় করল, ছেড়ে দিন বলছি, দোহাই লেগে আপনার। কৌশিক এবার খুব কাছে মুখ নামিয়ে আনলো। তার কণ্ঠস্বর এখন বরফের মতো ঠান্ডা অথচ ভয়ার্ত সুন্দর। সে বলল, ছাড়ার জন্য তো তোকে ধরিনি মায়া। আজ আমি আমার সবটুকু অধিকার আদায় করে ছাড়ব। মায়ের কান্না এবার আতঙ্কে পরিণত হলো। সে দিশেহারা হয়ে কৌশিকের বুকে হাত দিয়ে ঠেলে সরিয়ে দিতে চাইল আর এলোপাথারি গালি ছুড়ে দিল, শয়তান, জানোয়ার, ইতর অসভ্য নীর চৌধুরী, ছাড়ুন আমাকে, ছাড়ুন বলছি। কৌশিক কোনো উত্তর দিল না। তার লম্বা আঙুলগুলো উঠে এলো মায়ের ভিজে গেলে। সিক্ত চামড়া তার তপ্ত আঙুলে ছোঁয়া লাগতে মায়ের প্রতিটি শিরা উপশিরা যেন সহস্র ভোল্টেজের বিদ্যুৎ খেল। আঙুলটা গাল থেকে পিছিয়ে এলো কৃপায়। মাথা যন্ত্রণা করছে। লজ্জায় চোখ দুটো শক্ত করে বুজে ফেলল। তার কণ্ঠ যখন রুদ্ধ হয়ে এলো, মায়া অস্ফুট স্বরে জিজ্ঞাসা করল, কী চাইছেন আপনি আমার কাছে? কৌশিকের ঠোঁটে এক পৈশাচিক অথচ মোহনীয় বাঁকা হাসি ফুটে উঠল। সে মায়ার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, তোকে। কৌশিকের স্পষ্ট স্বীকারোক্তি শুনে মায়া মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। চোখ দুটো বিস্ফোরিত হয়ে উঠল অবিশ্বাসে। কৌশিক ধীরে ধীরে তার দিকে ঝুঁকে এলো। মায়ের বুকের ভিতর ধুকপুক শব্দ আরও বেড়ে গেল। হঠাৎ সে মায়ের নাকে নিজের নাক ঘষে করে দিল। মায়ের শরীর কেঁপে উঠল এক অদ্ভুত অনুভূতিতে। তার ভারী নিঃশ্বাস পড়ছে মায়ের মুখের উপর। গাল বেয়ে গড়িয়ে পড়ছে সেই উষ্ণতার ছোঁয়া। চারপাশে শুধু ঝনঝন বৃষ্টি, অথচ দুজনের মাঝখানে যেন অনেকটা ঝড় বয়ে যাচ্ছে। মায়ের দিশেহারা দৃষ্টিতে তাকিয়ে রইল কৌশিকের চোখে। এই চোখের ভয় আছে, আবার এক অদ্ভুত আকর্ষণ, যেখান থেকে মায়া বারবার পালাতে চাইছে অথচ পারছে না। কৌশিক তার দুহাত দিয়ে মায়ের দু গালে হাত রেখে সাথে সাথে কপাল ঠেকিয়ে ঘোর লাগা কণ্ঠে বলল, মাই ওয়ার্ল্ড ম্যাও, ইউ নো ইউ লুক সো বিউটিফুল সুইটহার্ট, টুডে আই রিয়েলি ওয়ান্ট টু হ্যাভ ইউ, বিলিভ মি, আই ক্যান কন্ট্রোল মাইসেলফ এনিমোর। বলে কৌশিক মায়ের নিজের দখলে নেওয়ার জন্য উন্মুখ হয়ে ঝুঁকে এলো। ঠিক তখনই মায়ের এসব সহ্য করতে পারল না। আতঙ্কে আর চোখের সামনে পৃথিবীটা দুলে উঠল। মুহূর্তে সে নিস্তেজ হয়ে কৌশিকের প্রশস্ত বুকের উপর ঢলে পড়ল। কৌশিক খানিকটা অবাক হয়ে মায়ের নিস্পন্দন দেহের দিকে তাকালো। পরক্ষণে সে মনে হলো এই বাচাল মেয়েটার প্রতি বাচ্চামো স্বভাব তাকে অদ্ভুতভাবে পাগল করে তোলে। এই যে ছোটোখাটো বাহানায় দূরে সরে যাওয়া আর এখন অজ্ঞান হয়ে যাওয়া, সবই তার কাছে পরম পাওনা। কৌশিক আর হাসি চেপে রাখতে পারল না। নিস্তব্ধ বৃষ্টি রাতে তার অট্টহাসি প্রতিধ্বনিত হয়ে লাগলো। যে মায়ের কপালে আলতো করে নিজের ঠোঁট ছুঁয়ে হাসতে হাসতে বলল, যা বাবা, এতটুকু থেকে জ্ঞান হারলি, বাসর রাতে না জানি কয়বার জল দিয়ে তোর জ্ঞান ফেরাতে হবে, আল্লাহ ভালো জানে, পাগলি মেয়েটা। বলেই হাসতে হাসতে কৌশিক মায়ের অচৈতন্য দেহটাকে পাজাকোলা করে তুলে নিল নিজের কোলে। সকালটা ছিল কুয়াশায় মোড়ানো। জানলার ফাঁক দিয়ে আসা ঠান্ডা বাতাস মায়ের গায়ে হালকা কাঁপুনি ধরে দিল। ঘুম ভেঙে গেল। মায়ের চোখ মেলে চারপাশে তাকালো। জানলার ওপাশে ধূসর পর্দা নেমে এসছে। হালকা শীতল হাওয়া ভেতরে ঢুকে তাকে আরও গুটিয়ে নিল চাদরের ভাঁজে। গা শিউরে ওঠা সে অনিচ্ছা সত্ত্বেও নিজেকে চাদরে ঢেকে নিল। আজকের সকালটা অন্যরকম একটা মায়া সঙ্গে সঙ্গে টের পেল। পরিবেশ এরকম গুমট ভাব ছড়িয়েছে যা তাকে অস্বস্তিতে ফেলছে। সূর্যের আলো একবার ঘরের ভেতরে এসে উজ্জ্বল করে তুলছে, আবার হঠাৎ করে মেঘের আড়ালে মিলিয়ে যাচ্ছে। না, এভাবে আর শুয়ে থাকলে চলবে না। মায়া নিজের মনে ভাবলো। সে ধীরে ধীরে বিছানা ছেড়ে নামলো। মখমলে চাদর গায়ে জড়িয়ে জানলার পর্দা সরিয়ে পাশের আরেকটা জানলা খুলে দিত। মুহূর্তের মধ্যে উত্তরের হাওয়া এসে তাকে আষ্টেপৃষ্টে জড়িয়ে নিল। হাই তুলে তুলে দিয়ে নিচে তাকাতে তার মনে পড়ে গেল গত রাতের কথা। মনে পড়তে গা শিউরে উঠল। আমি জ্ঞান হারানোর পর ভাইয়া আমাদের সঙ্গে কিছু করেনি তো? রাতে আমাদের মাঝে কিছু হয়নি তো? কিছুতেই মনে পড়ছে না, মাথাটা ভারী হয়ে যাচ্ছে। মা মাথায় হাত দিয়ে আয়নার দিকে এগোলো। আয়নায় নিজেকে দেখে হঠাৎ থ হয়ে গেল। এ কি, আমি তো কাল এই জামা পরিনি, কাল তো আমি নীল শাড়ি পরেছিলাম, তাহলে আমার শাড়ি বদলালো কে? মায়ের বুক ধড়ফড় করে উঠল। ভয়
যেন আস্তে আস্তে গ্রাস করে নিল। কাল কৌশিক ভাইয়া আমার সঙ্গে কোনো কিছু উল্টোপাল্টা করেনি তো? এ কী করে ফেললাম আমি? তার এমন ভাবনা ভেদ করে দরজা খুলে ভেতরে এলেন সালমা বেগম। সালমা বেগম পাটোয়ারির বাড়িতে কাজ করেন। হাতে 1 কাপ ধোয়া ওঠা চা। মুচকি এসে বললেন, আমি জানি তুমি কী নিয়ে ভাবছো। চিন্তা করার কিছু নেই। কাল তোমার ভেজা শাড়ি আমি বদলে দিছি আর নতুন জামা পরেছি। বাহ, মানতে হবে ছেলেটা তো বেশ বুদ্ধিমান আর স্মার্টও বোঝে। সে আমাকে বলেছিল তুমি ঘুম থেকে উঠলে যেন আমি সব খুলে বলি, না হলে আমি নাকি তুমি উল্টোপাল্টা ভাববে। দেখো ছেলেটা কথা মতো হলো। তুমি এসব নিয়ে চিন্তা করছিলে। সালমা বেগম এইসব বলতে বলতে চায়ে চিনি মিশাচ্ছিল। মায়া এতক্ষণ একটাই ঘাবড়েছিল, সেটা কেটে যেতে যেন আরও বড় চিন্তার মধ্যে পড়ে গেল। বিড়বিড় করলো, না মানে আসল ব্যাপারটা হলো। অমনি সালমা বেগম আরও বলে উঠলেন, হয়েছে হয়েছে, আমি এই বাড়ির কাজের লোক, আমাকে এত সাফাই দিতে হবে না। মায়া ভুরু কুঁচকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন। সই তুমিও না? তোমাকে না আমি কতবার বলেছি তুমি কখনো তোমাকে এসব চাকর বাকর বলবে না। আমরা তো কখনো ভাবি না তুমি কাজের লোক। তুমি আমাদের পরিবারের একজন। আর আমার মিষ্টি সই, বুঝেছ? আমার জন্মের আগে তোমার দাদি মারা যায়, কিন্তু তাদের অভাবটা তুমি কোনো দিন আমাকে বুঝতে দাওনি সই। এক মুহূর্তের জন্য মায়া মিষ্টি হেসে বলল, ইউ আর মাই ক্লোজ ফ্রেন্ড। সালমা বেগম বলে উঠলেন, হয়েছে হয়েছে বাপু, এত ইংরেজি আমি বুঝি না। তোমাকে আমাকে নিয়ে চিন্তা করতে হবে না। কালকে রাতের ব্যাপারে আমি কাউকে কিছু বলবো না। তবে একটা কথা মনে রেখো, ছেলেটা তোমাকে সত্যিই ভালোবাসে। আর আমিও জানি তুমিও তাকে ভালোবাসো। মনে রেখো, ভালোবাসা এক বিস্ময়কর রহস্য। কখনো তা মানুষকে ভেতর থেকে ভেঙে ধ্বংস করে ফেলে, আবার স্বপ্ন, আবার কখনো নিস্তেজ প্রাণকে নতুন করে বাঁচতে দেয়। চোখের প্রতিটি অশ্রু জানান দেয় মায়া কতটা ভয়ঙ্কর হতে পারে। ভালোবাসা যত সুন্দর, মায়া আঁকড়ে ধরা ততটাই নির্মম। আমরা যাকে পেতে চাই যে প্রায় আমাদের হয় না, আর যারা আমাদের পেতে চায় তাদের দিকে আমরা ফিরেও তাকাই না। এই ভালোবাসার অদ্ভুত নিয়তি। তাই ভালোবাসা কখনো অবহেলা করো না, কারণ পৃথিবী বড়ই নিষ্ঠুর। তুমি বুঝে ওঠার আগে তোমার ভালোবাসার মানুষ হয়তো হারিয়ে যাবে অনেক দূরে, এমন এক স্থানে যেখানে থেকে তাকে আর ফেরানো যাবে না। যদি সত্যি সত্যি ওই ছেলেটা কে ভালোবাসে, তবে তাকে আর কষ্ট দিও না, কারণ একবার ভালোবাসার মানুষ হারিয়ে গেলে সেই শূন্যতা মানুষের জীবনে সবচেয়ে বড় শাস্তি হয়ে দাঁড়ায়, যা জীবিত থেকে মৃত্যুর স্বাদ অনুভব করে। একটু থেকে আবারও বলো, চা রেডি আছে, খেয়ে নিন। এই বলে সালমা বেগম হনহন করে চলে গেল। মা বাংলার পাঁচের মতো মুখ বেঁকিয়ে ভ্যাবাচ্যাকা খেয়ে দাঁড়িয়ে রইল। কি বলে গেল আমার সই আমাকে? আর এত কিছুই বা কেন বলে গেল? সব কিছু ছেড়ে দিলাম। কৌশিক ভাইয়া আমাকে সত্যিই ভালোবাসে, এটা তো এত জোর দিয়ে কীভাবে বলবো? তাহলে আমি কেন কৌশিক ভাইয়ের ভালোবাসা দেখতে পাচ্ছি না? হঠাৎ মায়ের ভেতরে আবেশ কালো ড্রেস পরা আর একটা মায়া বেরিয়ে এলো। সে তিরস্কার স্বরে বলল, কী এত ভাবছো? তুমি আসলে একটা বোকা। বোকা তুমি। অতীতের কথা ভুলে গেছো? মনে করে দেখো, তোমাকে সবার সামনে তোমার ভালোবাসা ছোট করছিল, কিভাবে তোমাকে অপমান করছিল, ভুলে গেছো? ঠিক তখনই বিদ্যুৎ চমকানোর মতো শব্দে সাদা রঙের সুন্দর একটা সাদা ড্রেস পরা আর একটা মায়া বেরিয়ে এলো। সে শান্ত স্বরে বলল, আমার কথা মন দিয়ে শোনো মায়া। মানুষ মনে অতীত, বর্তমান। মানুষ মনে ভুল, আবার মানুষ মনে সঠিক। মানুষের স্বভাব দু ধরনের। প্রথমত ভুল পথে গেলেও পরে সেটা বুঝে নিজের শুধরে সঠিক পথে আসে। দ্বিতীয়ত কেউ প্রথমে ভালো পথে থেকে সঙ্গীত টানে, আর কেউ নিজের ভুলের পথে যায়। এমন অতীত কারো না কারো থাকবেই। তাই বলে কি আমরা সারা জীবন অতীত আঁকড়ে ধরে থাকবো? না, আমাদের বর্তমান দেখতে হবে, যাতে অতীতের মতো বর্তমান হয়। এই জন্য বর্তমানকে সুন্দর করে সাজাতে হবে, আর সঠিক জীবনসঙ্গী খুঁজে নিতে হবে। ছেলেটা হয়তো বুঝতে পারেনি, আর তখন তুমি না হয় কতটা বড় ছিলে। তখন তোমার প্রেম ছিল কেবল আবেগ। আবেগের বশে তোমার তাকে দেখে ভালো লাগতো, তাকে দেখে লজ্জা পেতে বলে একটা ভাব আসতো। এসব কেবল নামে ভালোবাসা ছিল তখন, বিশেষ করে তোমার কৌশিক ভাইয়ের কাছে। কারণ তুমি তখন ছোট ছিলে ক্লাসের দিক থেকেও আর বয়সের দিক থেকে, কিন্তু এখন তুমি বড় হয়েছো। এখন বুঝতে পারছো আগে কেন কৌশিক ভাই তোমাকে ভালোবাসেনি, আর এখন কেন ভালোবাসে তার পাগল মতো। মনে হয়েছে অন্তত একটা সুযোগ তো তুমি তাকে দিতেই পারো, তাই না? আর যাকে তুমি ভালোবাসো তার উপর কি তুমি এভাবে এমন করে অভিমান করতে পারো? সাদা ড্রেস পরা মায়ের কথা থামতে না থামতে কালো ড্রেস পরা মায়ের তাচ্ছিল্য এসে বলল, ওহ, তুমি আর তোমার ভালোবাসা, ছি!
মায়া, ওর কথা শোনো না, তুমি আমার কথা শোনো। যে যেমন হয় তার সাথে তেমন ব্যবহার করে। তুমি তখন ছোট ছিলে বলে কেউ তোমার ভালোবাসাকে ছোট করে দেবে, এটা মানা যায় না। সাদা ড্রেস মায়ার সঙ্গে সঙ্গে প্রতিবাদ করে উঠল, না মায়া, তুমি ওর কথা শুনবে না। না মায়া, তুমি ওই সাদা ড্রেস পরা মায়ের কথা শুনবে না, তুমি আমার কথা শোনো। না মায়া, ওর কথা শুনবে না, তুমি আমার কথা শোনো। না, আমার কথা শোনো মায়া। না, আমারটা শোনো বলছি না, আমারটা শোনো। না, আমারটা শোনো। তাদের এমন অকারণ কথা কাটাকাটির কারণে মায়া দুই হাতে কান দিয়ে চিৎকার করল, চুপ করো তোমরা দুইজনে, কোনো সমাধান দিতে পারবে না, অন্তত আমার মাথাটা খেও না, তোমরা এখন যাও। মায়ের কণ্ঠে এমন কঠিন সুরের আগে ভোর যায়নি। কথাটা শোনার আগে সাদা ড্রেস আর কালো ড্রেস মায়া দুই কোথায় হাওয়ায় মিলিয়ে গেল। মায়া হাঁপাতে হাঁপাতে চায়ের কাপটা হাতে তুলে সোজা বারান্দায় চলে এলো। ঠান্ডা পাতার স্পর্শ তাকে কিছুটা শান্ত করলো। মাথার ভেতরে যেন তোলপাড় শুরু করেছে। বারান্দার সোফায় বসে পড়তে নিজেকে গুটিয়ে নিল। মাথা কাজ করছে না। আমি কি করব? প্রতিশোধ নিব, নাকি সব কিছু ভুলে কৌশিক ভাইকে আপন করে নেব? উহ, মাথাটা ফেটে যাচ্ছে। চোখ বুজে মায়া মাথাটা ঠেলে দিল সোফার পেছনে। মায়ের এমন ভাবনার মাঝে রুমে হঠাৎ প্রবেশ করলো রুবিনা পাটোয়ারি। হাতে খাবারের ট্রে, মুখে হালকা গম্ভীরতা। টেবিল ট্রেটা রেখে চোখ ঘুরে মায়ের দিকে। মায়া তখন সোফায় হেলান দিয়ে বুঝে কি যেন ভাবছে। রুবিনা পাটোয়ারি ভুরু কুচকে ধীর কণ্ঠে জিজ্ঞেস করলেন, কী হয়েছে মায়া? কানে মায়ের কণ্ঠ যেতে মায়ের চোখ খুলে গেল। সামনে দাঁড়িয়ে থাকা মাকে দেখে দ্রুত সোফা থেকে উঠে বললেন, কী হয়েছে আম্মু? কণ্ঠে মমতা লুকিয়ে বিরক্তির আভাস লুকিয়ে গেল না। বলল, সেটাই তো জিজ্ঞাসা করছি, কী হয়েছে তোমার? মা হালকা হেসে বলল, আবার কি হবে আম্মু? রুবিনা পাটোয়ারি এবার স্পষ্ট বিরক্তি বলল, খাবারের জন্য নিচ থেকে কতবার ডাকলাম, তোমাকে শুনতে পাইনি? মায়া মাথা নিচু করে বিড়বিড় করল, আসলে আমি খেয়াল করিনি। তা তো দেখতেই পাচ্ছি টেবিলে খাবার রাখা আছে, এবার এসে খেয়ে আমাকে উদ্ধার করো। এই বলে রুবিনা পাটোয়ারি হনহন করে বেরিয়ে গেলেন রুম থেকে। মায়ার দেরি করলেন না। ওয়ার্ড্রপ খুলে একটা তোয়াল বের করলেন। তারপর ধীরে ধীরে ওয়াশরুমের দিকে এগোলে ফ্রেশ হওয়ার জন্য। বেশ কিছু সময় পর ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হলেন। তোয়ালে দিয়ে হাত মুখ মুছে দিলেন। সাইড টেবিল থেকে খাবার নিয়ে সোজা গিয়ে বসে পড়ল। মোটামুটি প্রাপ্তবয়স হলেও খাবারের সময় বাচ্চামো স্বভাবটা গেল না। ফোন বের করে ফোনে একটা কার্টুন ছেড়ে খেতে শুরু করলো মায়া। এদিকে কৌশিক তখন গভীর ঘুমে আচ্ছন্ন। বাইরে ভোরের পাখির কিচিরমিচির শব্দে আকাশ বাতাস মুখরিত। জানলার পর্দায় ফাঁক দিয়ে সকালের তপ্ত রোদ সরাসরি কৌশিকের মুখের উপর আছড়ে পড়তে তন্দা ছুটে গেল। একরাশ শরীরটা মুচড়ে এক ঝটকা বিছানা থেকে উঠে বসল। সাথে সাথে সাইড থেকে তাওয়ালে নিয়ে ওয়াশরুমের দিকে চলে গেল। অন্যদিকে রান্নাঘরে তখন মহিমা চৌধুরী আর শাহরা চৌধুরী ব্যস্ততার তুঙ্গে। হরেক রকমের মশলা ঝাঁঝানো আর সুগন্ধ ঘ্রাণ প্রতিটি কোণায় ছড়িয়ে গেছে। রান্না প্রায় শেষের দিকে। এমন সময় কৌশিক গিয়ে দাঁড়ালো রান্নাঘরের চৌকাঠে। পরনে কালো প্যান্টের সাথে ধবধবে সাদা শার্ট, নিখুঁত ইন করে। চোখে মুখে রাতের অনিদ্রার ছাপ থাকলেও তাকে বেশ বলিষ্ঠ। ক্ষুধার্ত কণ্ঠে বলল, আম্মু, আমাকে কিছু খেতে দাও তো, ভীষণ খিদে পেয়েছে। মহিমা চৌধুরী খুন্তি নাড়তে নাড়তে হেসে বললেন, খিদে তো পাবে, এত বেলা পর্যন্ত কুম্ভকণ্ডের মতো ঘুমালে কি আর পেটে সয়? তুমি গিয়ে টেবিলে বসো, আমি খাবার নিয়ে এসেছি। কোনো দ্বিরুক্তি না করে কৌশিক সোজা ডাইনিংয়ের উপর বসলো। মুহূর্তের মধ্যে মহিমা চৌধুরী আর শারদা চৌধুরী টেবিল জুড়ে হরেক রকমের পদার্থ সাজিয়ে দিল। এরপর দুই যা কৌশিকের সাথে সাথে বসে পড়লেন দুপুরের আহারে। সবাই যখন খাওয়া দাওয়ায় মনোযোগী, তখন কৌশিক হঠাৎ প্রশ্ন করলো, মা, আব্বু আর কাকা কোথায় গেছে? সকাল থেকে কাউকে দেখছি না। প্লেটে ভাত মাখতে মাখতে মহিমা চৌধুরী উঠে, তোর আব্বু আর কাকা সিলেটে গেছে। কৌশিক কৌতূহলী কণ্ঠে জিজ্ঞেস, সিলেট কেন? উত্তরে সাইমা চৌধুরী বলল, অন্তত নরম স্বরে বলল, সিলেটে আমাদের নতুন কোম্পানির একটা শাখা উদ্বোধন হয়েছে, সেটার শুভ উদ্বোধন করতে গেছে। কৌশিক চিবুক উঁচিয়ে বলল, ও গ্রেট। মহিমা চৌধুরী হালকা হেসে যোগ দিলেন, তোমার আব্বু তোমাকে নিতে চেয়েছিল, কিন্তু তুমি তো অঘোর ঘুমাচ্ছিল বলে উনি ডাকেনি। কৌশিক ভুরু কুঁচকে একটু অসন্তোষ নিয়ে বলল, ঘুমাচ্ছিলাম তো কী হয়েছে, একবার ডাকলেই তো হতো, আমি যেতাম, নতুন কোম্পানিটা একটু ঘুরে আসতাম। আচ্ছা, পরের বার যখন যাবে তখন না হয় দেখা যাবে, না হয় তুমি কোনো এক সময় একা চলে যাও। এরপর আর কারো মাঝে কোনো প্রকার কথা হলো না। খাওয়া দাওয়া শেষ করে সবাই যার যার মতো ঘরে চলে গেল। চারদিকে আবারও এক নিস্তব্ধতা নেমে এলো। কৌশিক নিজের রুমে ফিরে এসে গা এলিয়ে দিল। তার চোখে তখন এক অচেনা গভীরতা, ভেতরের কোনো এক অজানা ঝড় তাকে স্থির করে তুলছে। মনে পড়ে গেল গত রাতে সেই বৃষ্টি ভেজা মুহূর্তের কথা, মায়ের সেই সিক্ত মুখ আর ওভাবে জ্ঞান হারানো। হঠাৎ করে কী যেন মনে পড়ল। সে এক ঝটকায় সোফা থেকে উঠে দাঁড়ালো।
কৌশিক দ্রুত পায়ে রুম থেকে বেরিয়ে নিচে নেমে গেল। বাড়ির সদর দরজা পার হওয়ার মুহূর্তে ভেসে এলো এক পরিচিত কণ্ঠ, কৌশিক ভাইয়া, ও কৌশিক ভাইয়া, কোথায় যাচ্ছ তুমি? আমাকে সাথে নিয়ে যাও। কৌশিক থমকে দাঁড়িয়ে পেছনে ফিরে তাকালো। সামনে দাঁড়িয়ে আছে তিয়াশা। তার চোখ বিরক্তি চরম পৌঁছল। কর্কশ কণ্ঠে বলল, মরতে যাচ্ছি। যাবি মরতে? তিয়াশা দমে যাওয়ার পাত্রী নেই। সে লজ্জামাখা হাসিতে কৌশিকের চোখের দিকে তাকিয়ে চপল স্বরে বলে, হ্যাঁ, তুমি যেখানে যাবে আমি সেখানে যাব। কৌশিক, প্লিজ আমাকে সাথে নিয়ে নাও না কৌশিক ভাই। ননসেন্স। এই বলে সে আর কোনো কথা না বলে ঝড়ের বেগে সদর দরজা দিয়ে বেরিয়ে গেল কৌশিক। তিয়াশা সেখানে ঠায় ধরিল। তার মুখে ফুটে উঠল এক রহস্যময় হাসি। নিজের মনে সে বিড়বিড় করল, আমাকে থেকে আর কতদিন পালাবে কৌশিক ভাই? একদিন না একদিন তোমাকে আমার এই ভালোবাসার জালে ধরা দিতে হবে। এই ভাবনার তৃপ্তি হাসতে হাসতে তিয়াশা ধীরে ধীরে নিজের রুমের দিকে পা বাড়ল। রাত তখন 11টা। পাটোয়ারি মঞ্জিলের প্রতিটি কোণ এখন গভীর নিস্তব্ধ। বাড়ির সবাই অনেক আগে আহার শেষ করে ঘুমের রাজ্যে পাড়ি দিছে। ঘড়ির কাঁটা একঘেয়ে টিকটিক শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই। মায়া তার প্রিয় সবুজ রঙের নাইট ড্রেসটা পরে গভীর ঘুমে আচ্ছন্ন। জানলা খোলা, পাল্লা দিয়ে আসা ঝিরঝির ঠান্ডা বাতাস তার দেহ বারবার শিউরে উঠছে। ঘুমের ঘোরে মায়া অস্থির হয়ে নড়েচড়ে উঠছিল, আর মনে হচ্ছিল তন্দ্রার আচ্ছন্ন কেউ যেন তার শরীর এক অবাধ্য আর উত্তপ্ত কম্পন ধরে দিচ্ছে। ঘুমের ঘোরে মায়ের গায়ের উপর থাকা পাতলা চাদর আর কুর্তির পিঠ থেকে সামান্য সরে গেল। জানলার ওধার থেকে আসা চাঁদের মায়াবী আলোয় তার ধবধবে ফর্সা উন্মুক্ত পিঠের উপর আছড়ে পড়তে এক মোহময় দৃশ্যের অবতরণ হলো। কেউ একজন তার উন্মুক্ত পিঠে বারবার নিজের তপ্ত ঠোঁটের ছোঁয়া এঁকে দিচ্ছে তীব্র, গভীর আর নেশাতুর সেই। ঘুমের ঘোরে মায়া এক তীব্র অস্বস্তি অনুভব করলো। তার কপাল, গলা আর বুকে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করলো। হঠাৎ করে সে মায়ের ঘুমটা চট করে ভেঙে গেল। সে তার নড়ার শক্তি করল না। এ কি, তার শরীরে যেন এক ফোঁটা শক্তি অবশেষ নেই। মনে হচ্ছে কোনো অদৃশ্য মায়াজাল বা শক্তিভক্তি তার দেহকে পুরোপুরি বশ করে নিয়েছে। তার প্রতিটি স্পন্দন যেন স্থবিত হয়ে যাচ্ছে। বাইরে তখন ঝোড়ো হাওয়া, জানলার পর্দাগুলো ঢেউয়ের মতো ফুলে উঠছে, আর সেই ফাঁক দিয়ে চাঁদের ফ্যাকাশে আলো রুমের ভেতরে এক রোমাঞ্চকর আবেশ সরিয়ে দিচ্ছে। আলো খুব একটা স্পষ্ট না হলেও মায়া তার ষষ্ঠ ইন্দ্রিয় দিয়ে টের পেল এই ঘরে একা নেই, এখানে বিচরণ করছে অন্য কেউ। মায়া আতঙ্কিত চিৎকার দিতে চাইল, কিন্তু পরক্ষণে এক বলিষ্ঠ হাতের তালু তার মুখটা শক্ত করে চেপে দিল। ভীতি তার স্পন্দনের প্রতি শতগুণ বেড়ে গেল। সে হাত দিয়ে সেই শক্ত বাঁধন সরানোর আপ্রাণ চেষ্টা করলো, কিন্তু ব্যর্থ হলো। তার দেহ যেন এক লৌহ মানবের কাছে আজ অসহায় বন্দী। ঠিক তখনই মায়ের কানের কাছে এক পরিচিত ও গম্ভীর নেশাগ্রস্ত কণ্ঠস্বর ফিসফিস করল, চিৎকার করিস না সুইটহার্ট, ধরা পড়লে আর রেহাই মিলবে না। অবশ্য আমি তো চাই ধরা পড়তে। আমি চাই তোর হৃদয়ের জেলে সারা জীবন বন্দি হতে। কিন্তু আফসোস, তুই তো আমায় বন্দি করছিস না, নিজেও আমার কাছে ধরা দিচ্ছিস না। কণ্ঠটা শুনে মায়ের আর বুঝতে আর বাকি রইল না এই দুঃসাহস অনুপ্রবেশকের কে। মায়ের সর্বশক্তি দিয়ে ধাক্কায় কৌশিককে সরিয়ে উঠে বসলো এবং কাঁদতে লাগলো। তার বুকটা তখনও কামড়ের হাঁপানোর মতো দ্রুত ওঠানামা করছে। হাঁপাতে হাঁপাতে বলল, এসব কী ধরনের অসভ্যতামি কৌশিক ভাই? আপনার সাহস কী করে হয় এত রাতে আমার ঘরে ঢোকার? আমাকে চাচ্ছি, আপনার ভেতরে কি বিন্দু পরিমাণ লজ্জাবোধ নেই? কৌশিক নির্বিকার চিত্তে পাশ থেকে একটা চেয়ার টেনে পাটোয়ারি বাড়ির সেই আভিজাত্য খাটের উপর পা তুলে আয়েশ করে বসলো। মায়ের দিকে শিকারী দৃষ্টি নিক্ষেপ করে মুচকে শুনল, কেন? তুই কি জানিস না, তোকে পাওয়ার নেশায় আমার লজ্জাশরম সব অনেক আগে বিসর্জন দিয়েছি। তোর চিন্তায় আমার রাতের ঘুম হারাম হয়ে গেছে, আর তুই কষ্ট করে এসে তোর একটু যত্ন নিয়েছিলাম, আর তুই কিনা আমাকে উল্টে রাগাচ্ছিস। মায়ের এক মুহূর্ত সেখানে থাকতে পারল না। সে বিছানা ছেড়ে নামতে কৌশিক চিতার মতো ক্ষিপ্রতায় চেয়ার ছেড়ে উঠে মায়াকে জাপটে ধরে আবার বিছানায় শুয়ে দিল। মায়া ছটফট করে ওঠার চেষ্টা করলো, কিন্তু কৌশিকের বলিষ্ঠ শরীরে ভারে সে পুরোপুরি পিষ্ট। এসব কী হচ্ছে? ছাড়ুন আমাকে, আমি কিন্তু এবার সত্যি চিৎকার করবো বলে দিচ্ছি। কৌশিক তার ঠোঁটের কোণে সেই বাঁকা হাসিটা ধরে রেখে বলল, আমি চাই না এভাবে কট খেয়ে আমাদের বিয়ে হোক। যদিও আজকের যুগে এটা ট্রেন্ডিং, হাতে নাতে ধরা পড়ে বিয়ে করা, না হয় পালিয়ে যাওয়া। আচ্ছা, তোর কি কট খেয়ে বিয়ে করার এত শখ? তবে চিৎকার কর, চিন্তা করিস না, আমি ওতে রাজিছি। তুই না পারলেও আমি চিৎকার করি। আয়, দুজনে মিলে গগনবিদারী চিৎকার দিই। কৌশিক যখন সত্যি চিৎকার দেওয়ার উপক্রম, তখন মায়া আতঙ্কিত মুখে নিজের হাত দিয়ে কৌশিকের মুখ চেপে ধরে আকুল কণ্ঠে, না না, কী করছেন আপনি? একদম করবেন না প্লিজ।
আমি এমন কিছু করবো না, আর দয়া করে আপনিও করবেন না। কৌশিক ভাই প্লিজ এবার আমাকে ছাড়ুন। ঠিক আছে, করবো না, তবে একটা শর্ত আছে। কী শর্ত? আমার ঠোঁটে একটা কিস দে। মায় চমকে উঠলো। কি? আপনার মাথা ঠিক আছে? পাগল হয়ে গেলেন? না, আমি একদম ঠিক আছি। দে না একটা কিস প্লিজ। কৌশিক ভাই ছাড়ুন আমাকে। আরে বাবা, একটাই কিস তো, একটা কিস দিলে তোর কি এমন বিশাল ক্ষতি হয়েছে? দে না। মায়ের দম বন্ধ অবস্থা। আপনার ওই হাতির মতো শরীর পুরো ভরা আমার উপর দিচ্ছেন? আমি তো পিষে মরছে। আগে ছাড়ুন। কৌশিক এবার মায়ের কাছে আরও মুখটা নামিয়ে এলো। কথা ঘোরাস না, দিবি কিনা সেটা বল। আগে তো ছাড়ুন না, আগে আমার প্রশ্নের উত্তর দে। উত্তর দিলে কি ছেড়ে দিবেন? কৌশিক এবার মনে মনে বেশ পুলকিত হলো। ভাবলো শিকার হয়তো বোধহয় জালে ধরা দিচ্ছে। সেই হাসি উজ্জ্বল করে বলল, কথা দিচ্ছি, দিলেই ছেড়ে দেবো। মায়া এক মুহূর্তে ভেবে বলল, আচ্ছা দিচ্ছি। আমার উত্তর হলো উত্তর। দেখছেন, আমি আপনার কথা রেখে উত্তর দিয়েছি, এবার আপনি আপনার কথা রাখুন। ছাড়ুন। মায়ের এই চতুরতার ফাজলামিতে কৌশিকের মেজাজ চড়ে গেল। সে দাঁতে দাঁত চেপে বলল, আমার সাথে মজা? দাঁড়া দেখাচ্ছি মজা। এই বলে কৌশিক মায়ের দিকে একটু ধীরে লয়ে ঝুঁকতে শুরু করলো। মায়ের ভয়ে কুঁকড়ে গেল। তার বুকের ভেতর তখন ওর প্রণয় চলছে। সে অনুনয় করতে লাগলো, কী করছেন আপনি? আপনি উত্তর বলছেন? আমি তো তাই বলছি। কৌশিক প্লিজ কৌশিক ভাই, এমন করবেন না, ছাড়ুন আমাকে। এবার কিন্তু আপনি সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছেন। কৌশিক তার নিভু নিভু নেশাতুর চোখে দুটো মায়ের চোখের উপর স্থির রেখে অন্তত নরম ও ভারী গলায় ফিসফিস করে বলল, আই অ্যাম লুজিং মাই কন্ট্রোল, বেয়ার উইথ মি ফর 1 আওয়ার। এই না, চলবে। প্রণয়ের ঘোর রাত পর্ব 1 কন্টিনিউ আসবে। রাতেও দিব, পরপর দিব, 4-5টা পর্ব হবে, এটা শেষ করে দিব। আর আকাশ বিয়ের একটাই পর্ব দিব, ওটা লাস্ট পর্ব। আর সাজের মায়াটা দেখি কত তাড়াতাড়ি শেষ করা যায়। এই গল্পগুলো যে শুরু করছি, গ্রাস রাত্রি আর হচ্ছে কলঙ্কের কারুকার্য আর প্রণয়ের ঘোর রাত, কন্টিনিউ আসবে। এটা কন্টিনিউ দিয়ে দেবো তাড়াতাড়ি, 2-3 দিনের মধ্যে শেষ করে দেবো। ভালো লাগে।